জাহান সিএসসি ডিপার্টমেন্টে থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আছি। আজকে আমাদের হচ্ছে একাডেমিক রিসার্চ উইং এর ফার্স্ট ক্লাস। আমরা আজকে ক্লাসে দেখব মানে একটা রিসার্চের ফাউন্ডেশন কি কি ওগুলা। তো রিসার্চের অনেকগুলা স্টেপ আছে, সে স্টেপের মধ্যে তোমার রিসার্চ কি জিনিস, তারপরে আমরা আমাদের রিসার্চের কেন দরকার হয়, আমরা রিসার্চ কিভাবে করি, তারপরে আমাদের কি কি ওয়েবসাইট লাগে এগুলো। এখন তোমাদের মধ্যে কেউ আমাকে বলতে পারবা যে রিসার্চ জিনিসটা কি? যা জানো তা, কোনো সমস্যা নাই তুমি যদি না জানো। হ্যালো। একটা টপিককে ইনভেস্টিগেট করা। আচ্ছা, গুড। আর কেউ? নতুন এক্সপেরিমেন্ট করে নতুন কিছু আবিষ্কার করা। ওকে। আর কেউ? মানে আমি আসলে যেই অ্যান্সারটা চাচ্ছি ওইটা এখনো পাচ্ছি না, এর জন্য আর কি। আর কেউ থাকলে শেয়ার করো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। রিসার্চ ব্যাপারটা হচ্ছে একটা, ধরো তোমার বিভিন্ন রকমের হতে পারে, আমরা পরে এসে যাই। একটা হচ্ছে রিসার্চ জিনিসটা হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে তুমি অনেক কিছু ডিসকভার করবা বা আগের কোনো কিছু আছে সেটাকে তুমি আরো আস্তে আস্তে কাজ করবা। যেমন আইফোন ফার্স্টে একটা ছিল, দেন ওইটা থেকে আস্তে 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 আপগ্রেড হয়েছে না, দেন এখন আইফোন 17 চলতেছে, কিছুদিন পরে আইফোন 18 বের হবে। এখন এই যে এক একটা জিনিস বেরোইতেছে, এখন আইফোনের কোম্পানি তো বলতে পারে যে আমাদের তো একটা আছেই, তাইলে আমরা আরেকটা দিয়ে কি করবো। আমরা যারা কিনতেছি তারা তো বলতে পারি যে আমার কাছে আইফোন 7 আছে, আমি 17 দিয়ে কি করব। তো এটার এখন আমরা তাও 17 কেন কিনি, আমাদের 7 এর তুলনায় অবশ্যই আমাদের যে ক্যামেরা, সেটা ক্যামেরার কোয়ালিটি ভালো, আমাদের ব্যাটারি কোয়ালিটি ভালো, অনেক সবকিছু আরো অনেক কিছু আছে, স্টোরেজ আছে। এটার রিজনটা হচ্ছে ওই যে আইফোন 7 ফার্স্টে ধরো বের হয়েছে, ওইটা থেকে তোমরা যারা রিসার্চার যারা দেখো অ্যাপেলের কোম্পানিতেও আছে, তো রিসার্চার যারা, তারা ওই ওই যে একটা ভিত্তি ছিল ওদের, ওই ভিত্তি থেকে শুরু করে ওরা আস্তে আস্তে আরো রিসার্চ করে জিনিসটা কিভাবে আপগ্রেড করা যায় সেই জিনিসটা, এইটা হচ্ছে একটা রিসার্চ। তো আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে আমরা যে রিসার্চ করি, রিসার্চ হচ্ছে আমি একটা এআই এর একটা টপিক দিলাম বা গুগলে আমি একটা পাইলাম, দেন তার মধ্যে একটা কিছু করলাম, হয়ে গেল রিসার্চ। বাট এইটা কিন্তু রিসার্চ না। এখন রিসার্চের কিছু টাইপ আছে, এই টাইপগুলোর মধ্যে দেখো স্ক্রিনে আছে যে এক নাম্বার হচ্ছে বেসিক ভার্সেস অ্যাপ্লাইড। এখন বেসিক মানে হচ্ছে তোমার থিওরিটিক্যাল ডিসকভারি, ধরো তোমার কোনো কিছু একটা তুমি একটা ফর্মুলা খাটায় ওটার মধ্যে একটা মানে পুরাটাই একটা থিওরিটিক্যাল কাজ করলা। আর আরেকটা আছে অ্যাপ্লাইড, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং। রাইট নাও আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এআই যে এনভায়রনমেন্ট ক্ষতি করতেছে সেইটা। তোমাদের সাস্টেনেবিলিটি কোর্স এখানে মনে হয় করছো কেউ কেউ বা সামনে পাবা। তো সাস্টেনেবিলিটি কোর্সের মেইন, আমাদের পড়ানোর মেইন জিনিসটা হচ্ছে ওরা আমরা কিভাবে করতে পারি, মানে এআই এর ইউজটা করে কিভাবে মানে এনভায়রনমেন্টের যে ক্ষতি হইতেছে সেটা কিভাবে আমরা কাজটা করতে পারি আর কি। তো এই জিনিসটা এখন আমরা চিন্তা করতেছি, আমাদের কি আমরা কি জানি যে ডাটা সেন্টার ঠান্ডা রাখার জন্য আমাদের প্রচুর পরিমাণে পানি লাগতেছে। এখন এটার জন্য আমাদের কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে সমুদ্রের পানি বা অন্য যে কোনো পানি সেটা আমরা ইউজ করতে পারতেছি না, একদম মিনারেল ওয়াটার লাগতেছে, যার কারণে আমরা যে হিউম্যান লাইফ সেটা থ্রেটেন হয়ে গেছে। এখন এর জন্য ধরো এটা কি অনেক বড় একটা সমস্যা, তো এটা একটা প্র্যাকটিক্যাল রিয়েল ওয়ার্ল্ড সমস্যা। এখন তুমি ধরো কেউ একজন কারোর মাথায় এই জিনিসটা আসলো, সে ওই প্রবলেমটা আস্তে আস্তে
কিভাবে প্রবলেমটা সলিউশন করবে সেটার একটা প্রসেস ক্রিয়েট করলো, দেন ওইটার উপরে পেপার লিখলো, সেটা হবে আমাদের অ্যাপ্লাইড রিসার্চ। দেন আমরা আসি আমাদের কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ রিসার্চ। এই কোয়ালিটিভ রিসার্চটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ, আর আমাদের কোয়ান্টিটিভ রিসার্চ হচ্ছে আমাদের নিউমেরিক্যাল বা স্ট্যাটিস্টিক ডাটা। ওই যে আমরা বিভিন্ন নিউজ পড়তে গেলে আমরা দেখো না যে লেখা থাকে আমাদের যে গড়ে এত পার্সেন্ট এইটা হইছে, ঘন্টায় এত পার্সেন্ট হচ্ছে, এগুলো আমাদের হচ্ছে যে নিউমেরিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলোর মধ্যে পড়ে। দেন আসতেছে আমাদের এক্সপেরিমেন্টাল আর হচ্ছে অবজারভেশনাল। তো এক্সপেরিমেন্টাল এর সাথে তোমার ইসের মিল আছে, বেসিকের অনেকটা মিল আছে। যেমন ধরো তুমি একটা ইসের যে কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট করতে চাও, এটা এখন তোমার অনেক ইনফরমেশন গ্যাদার করা লাগবে এটার জন্য, ওইটা একটা। আর অবজারভেশনাল সেটা হচ্ছে মানে তোমার যে একটা জিনিসের টপিকের যে ইন্টারভেশন গুলো আছে সেগুলো স্টাডি করা ছাড়া অবজার্ভ করে তুমি একটা রিসার্চ করবা, এইটা। এখন কোশ্চেন আসতে পারে যে এই যে তোমার টাইপের মধ্যে পড়তেছে, এই টাইপের কি কোনো কিছুর আন্ডারের মধ্যে আমাকে কাজটা করতে হবে নাকি কোনো আমি মিক্স করতে পারবো, তোমার এটা নাই। জাস্ট আমি তোমাকে আর কি এটা যাতে তুমি ভালো মতো বুঝতে পারো এর জন্য আর কি আমি টাইপ টাইপ করে করতেছি। তো দেখো এখানে আছে যে বেঞ্চমার্কিং আ নিউ এমএল মডেল ইজ বোথ অ্যাপ্লাইড অ্যান্ড কোয়ান্টিটিভ রিসার্চ। এখন বেঞ্চমার্কিং এটা মনে হয় জানোই তোমরা, একটা এমএল মডেল। তো এটার মধ্যে এটা অ্যাপ্লাইডও চলে আবার কোয়ান্টিটিভ রিসার্চের মধ্যেও পড়ে। তো আচ্ছা, এখন আমাকে তোমরা তো বললাই রিসার্চের মানে কি কি, দুইজন মাত্র বললা, আরো কয়েকজন রেসপন্স করলে ভালো হইতো, তাইলে আর কি তোমাদের যে মিসকনসেপশন গুলো আছে ওগুলো আর কি বুঝতে পারতাম। তো আমি আরো কিছুদিন এই সেমিস্টার ব্রেকে আমি একটা প্রফেসরের সাথে কথা বলতেছিলাম। তো উনি আমাকে লিটারেচার রিভিউ করতে দিচ্ছে। লিটারেচার রিভিউ যদি না বুঝো সেটা সমস্যা নাই, আমি তোমাদেরকে পরে সেটা বুঝাবো, সেটা পরে আসবে। তো লিটারেচার রিভিউ উনি আমাকে বলতেছে যে এরকম এরকম করে ইনফরমেশন কালেক্ট করবা। তো উনি আমাকে কালেক্টের টাইমেই উনি আমাকে বলতেছিল যে যদি দেখো ওই রিসার্চ পেপারটা বাংলাদেশি রিসার্চ পেপার হয় বা ধরো বাংলাদেশি, নেপাল, ভুটান এরকম হয়, তাইলে ওইটা নিবা না। আমরা ওই যে ইনফরমেশন থাকে ওই জিনিসটা আমরা নিবই না, ওইটারে গণাই করা হচ্ছে না। তো এটার মেইন রিজনটা হচ্ছে কি জানো, মানে অথচ ইন্ডিয়ারে কিন্তু এটা বলতেছে না। ইন্ডিয়া আমাদের পাশের দেশ, ইন্ডিয়ার সাথে কিন্তু কারো এগুলা সব নাই। তো এটা বলার মেইন রিজনটা হচ্ছে ওনার দোষ নাই যে উনি বাংলাদেশকে নিচু করতেছে অর সামথিং। এটা ফ্যাক্ট যে বাংলাদেশের মানুষ রিসার্চ জিনিসটা কি এটা জানি না। তো এটা মানে অনেক মিসকনসেপশন আছে, তারপরে আবার ভয় আছে। কনসেপশনের মধ্যে কিছু কিছু জিনিস আছে যে মানুষ ভাবে যে রিসার্চ মানে হচ্ছে জাস্ট আমি একটা পেপার লিখতেছি বা একটা রিপোর্ট লিখতেছি। ওই যে একজন আমাকে বললা না যে ডিসকভার করা, হ্যাঁ এটা ক্লোজ অ্যান্সার, বাট অনলি ডিসকভার করাটাই যে তোমার কাজ সেটা না। আমি তো তোমাদের বললামই যে কতগুলা ফ্যাক্ট আছে আমাদের। তো রিসার্চের মধ্যে তোমার অনেক কিছু অরিজিনাল অনেক কিছু লাগে, যার জন্য হচ্ছে তোমার মানে জাস্ট তুমি একটা সামারি দিয়ে দিলে এটা না। যেমন তুমি ধরো মেডিকেল সেক্টরের কথা বলি তোমাদেরকে, যে এই যে ডাক্তাররা এত কিছু করে, এত রিপোর্ট দেখে, এটা করে সেটা করে। তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমার কি করবে, ফার্স্টে কতগুলা টেস্ট দিয়ে দিবে। এখন বাংলাদেশের মানুষ বলে কি যে ধরো ডাক্তারের কাছে যায় কোনো লাভ আছে, ডাক্তার খালি টেস্টই দেয়। এখন টেস্ট তো উনি তো তোমার হিউম্যান বডি, হ্যাঁ উনি অনেক কিছু সিমটমস দেখে উনি অনেক কিছু বুঝতে পারবে, কিন্তু সেটা কিন্তু 100% শিওর না। আর 100% শিওর না হয়ে একটা মানুষের উপর উনি মানে চিকিৎসা করতে পারে না। এখন ওই যে টেস্ট গুলা দিচ্ছে, টেস্টের গুলার জন্য মেশিন আছে, তারপরে ল্যাব রিপোর্ট। আমরা ল্যাব রিপোর্টে কি দেখি, ধরো হিমোগ্লোবিনের কথাই বলি। হিমোগ্লোবিন ধরো একটা অ্যাডাল্টের 13 থেকে 16-র মধ্যে থাকতে হয়। তো এর কম হচ্ছে তোমার হবে মানে তোমার ডেফিসিয়েন্সি আছে, এই বেশি হইলেও তোমার সমস্যা আছে। তো ওই যে একটা রেঞ্জটা যে আমরা পাইছি, এখন এই কাজটা কি করছে, এই যে আমরা ব্লাডটা দিচ্ছি একটা মেশিনের মধ্যে ব্লাডটা দেওয়ার পরে আমার ব্লাডটা বলতেছে যে এই মানুষটার এই এই বডিতে হিমোগ্লোবিনের মাত্রা তার এতটুকু আছে। এই যে এই কাজটা, এটা কি আমার একটা সেট করা আছে না, আমি জাস্ট মেশিনে দিচ্ছি আর মেশিন আমাকে কম্পিউটারে আউটপুট দিচ্ছে। এই প্রসেসগুলা, এই মেশিনের কাজ, এই কাজ কি একটা ডাক্তার করতে পারবে?
এই কাজ কে করবে? এই কাজ একটা ইঞ্জিনিয়ার করবে। এখন এই কাজগুলো সে কিভাবে করে? সে অবশ্যই সে রিসার্চ করে করছে। সো তুমি এখন রিসার্চ মানে যদি ধরলা যে আমার আগের একটা পেপার আছে, এই পেপার থেকে আমি এই ইনফরমেশন গুলা নিব, তারপরে আমি একটা বেটার করব, তাইলেই হয়ে গেল। তাইলে তো হচ্ছে তোমার ওই যে অ্যাপ্লাইডের মধ্যে দেখলা না যে আমরা নতুন সমস্যা ডিসকভার করব, তাইলে তোর নতুন সমস্যা যে ওগুলা হচ্ছে ওই সমস্যা তো আর আমাদের আমরা সলিউশন করতে পারতেছি না। যেমন এখন আমাদের এই পানি নিয়ে এআই নিয়ে এত চিন্তা ভাবনা, আমাদের বাবার আমলে তাদের বাবার আমলে তাদের মাথায় কি এই চিন্তা ছিল? তাহলে তাদের আমলের এআই এর ইনফরমেশন নলেজ ওগুলা দিয়ে আমরা যদি বসে থাকি তাহলে কি আর হবে? সো নেক্সটটাতে আসি, যেইটা মানে সবচেয়ে বড় একটা ভুল, বাংলাদেশি স্টুডেন্টদের একটা বোকামি। সেটার রিজনটা হচ্ছে যে রিসার্চের কাজ, আমি তো একটা স্টুডেন্ট, আমি রিসার্চের কাজ করতে পারবো না। দেন আরেকটা জিনিস মানুষ ভাবে যে আরে মাত্র ফার্স্ট ইয়ারে আছি, কি রিসার্চ করব। এখন এই জিনিসটা তো তারপরে আবার টিচার ছাড়া কিভাবে রিসার্চ করব? এখন তুমি একটা আন্ডার গ্র্যাড স্টুডেন্ট, আর এখন তো আল্লাহর রহমতে অনেক আমাদের উপায় আছে, আমাদের এআই আছে, ক্লড, তারপরে জিপিটি, এগুলাতে দিয়ে তোমরা যা ইচ্ছা তা খুঁজে খুঁজে বের করতে পারবা ইনফরমেশন। তো তোমার কাছে যদি ধরো কোনো টিচার, গাইড করার মতো টিচার না থাকে, তাইলে তাও কিন্তু তুমি রিসার্চটা করতে পারতেছো। সেইটা তুমি কিভাবে করবা, মানে ধরো একজন সুপারভাইজার ছাড়াও তুমি কিভাবে কাজটা একটা মানে একটা ভালো একটা পেপারের মতো দাঁড় করাতে পারবা, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আরেকটা সাইটেশন ব্যাপারটা জানো কিনা আমি জানি না। তো এই জিনিসটার মধ্যে একটা আছে যে মানুষ বলে যে অনেক বেশি পেপারে যদি সাইটেশন থাকে সে পেপারটা তত বেটার হয়। বাট এই যে আমি বললাম যে এখানে লেখা আছে, দেখো, কোয়ালিটি অফ এভিডেন্স ম্যাটার্স মোর দেন কাউন্ট। আমাদের যে ওই যে কোয়ালিটি অফ এভিডেন্স, আমরা ধরো আমার কাছে একটা আছে যে আমি একদম আমার মেশিনটা 99% দিতেছে, বাট মেশিনটা আগে কখনো ইউজ কেউ কখনো হয় নাই, বাট আমার মেশিনটা আমার ধরো 99% বেশি হয়ে যায়, ধরো 90%, 93% বা 95% আমার কারেক্ট অ্যান্সার দিতেছে। এখন এখন আগের যে তুমি তোমার করতেছো আগের ইনফরমেশন অনুযায়ী, ওগুলা যদি তুমি দেখো ওগুলাতে তোমার 80% আছে। এখন তুমি আগের যত আছে, ধরো ওই সেম টপিকে আগে আরো 50টা রিসার্চ পেপার আছে, তো ওই 50টা রিসার্চ পেপারের সব মিলে স্টাডি করলে তুমি পাইলা যে তোমার ইন টোটালি তুমি তোমার ওইটার যেই আউটপুটটা সেটা 80% তোমার কারেক্ট হচ্ছে। কিন্তু তুমি নিজে যেটা করতেছো সেটা তোমার আর 95% হইতেছে, তাহলে কোনটা বেটার? অবশ্যই তোমার 95% যেটা সেটা বেটার। তো এর জন্য তোমার যে আমার সাইটেশন কম, আমার পেপার বেশি, তাহলে পেপার বেটার হবে, এটা একটা ভুল ধারণা। এখন আমরা আসি, এগুলো হচ্ছে তোমার একটু থিওরিটিক্যাল ব্যাপার, যে তোমার পেপার মুভ নলেজ ফরওয়ার্ড এই জিনিসটার মধ্যে মানে রেগুলার শেয়ার। আগে হচ্ছে তোমার একটা সমস্যা হইতো অনেক, যে তোমার রিসার্চ করলে বা রিসার্চ না তুমি কোনো কিছু একটা বানাইছো, যেমন আগেও কিন্তু আমাদের সময় কিন্তু ইসে বিজ্ঞান মেলা হইতো না স্কুলে, সায়েন্স প্রজেক্ট কিন্তু সব স্কুলে কম বেশি হয়। তো ওই তখন কয়টা নিউজ হইতো বলো, কত কিছু বানানো হইতো ওই টাইমে, তখন কিন্তু অত একটা নিউজ হইতো না। এখন দেখো তুমি একটা উল্টাপাল্টা রোবট বানাইতেছে, সেটারও কত বেশি মানুষ জানতেছে। আর তুমি মানুষ হাসাহাসি করলেও জিনিসটা খারাপ না, অ্যাটলিস্ট সে কিছু ট্রাই করতেছে। আর এই রিসার্চের মাধ্যমে তোমার মধ্যে একটা জিনিস, মানে তুমি একটা জিনিস কিভাবে তুমি দাঁড়া করাবা, জিনিসটা কিভাবে রেকর্ড করবা, জিনিসটা কিভাবে শেয়ার করবা, ওই জিনিসটা গুলো তোমার আছে। দেন আসতেছে আমাদের কামুলেটিভ প্রোগ্রেসের মধ্যে, যে রিসার্চ পেপার ছাড়া আমাদের এই যে যেটা বললাম আমি, যে ডাক্তাররা কিন্তু তাইলে ইঞ্জিনিয়ারদের ছাড়া কমপ্লিটলি অচল। ওই যে ছোটবেলায় থেকে শুনছো না, ডাক্তার ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার, এই কথাটা পেয়ার কেন হইতেছে? কারণ ইঞ্জিনিয়ারদের ছাড়া ডাক্তাররা ওরা ওদের সর্বচিকিৎসা করতে পারবে না। যেমন এই যে আমরা আমরা এখানে তো সবাই সায়েন্সের স্টুডেন্ট, তো ব্লাড গ্রুপ পড়ছোই সবাই ইন্টারমিডিয়েটে, আরএইচ ফ্যাক্টর পড়ছো না? আরএইচ ফ্যাক্টরে কিন্তু, আচ্ছা তোমরা কেউ একটু রেসপন্স করলে কিন্তু একটু ভালো হয়, নইলে মনে হইতেছে কি আমি স্ক্রিনের সামনে একা একা কথা বলতেছি। জি আপু পড়েছি। আচ্ছা ঠিক আছে, আরএইচ ফ্যাক্টরের মধ্যে তোমরা এখন
অনেকগুলো আমরা দেখছি যে এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ আর যত ব্লাড গ্রুপ আছে। তো ওই ব্লাড গ্রুপ গুলোর মধ্যে এখন ধরো তোমার বডিতে আছে এ পজিটিভ ব্লাড গ্রুপ, কিন্তু আমি তোমারটা জানি না, আমি তোমাকে বি পজিটিভ দিলাম, তাইলে কি হবে? তুমি সাথে সাথে মারা যাবা। এটা মানে কোনো নাই। হয়তোবা তুমি তোমার যে লাইফ মানে বডি যে কতটুকু স্ট্রং সেই অনুযায়ী তুমি হয়তোবা একটু বেশি লাস্ট করতে পারো, বাট তুমি মারা যাবাই, কারণ তোমার বডি হচ্ছে এ পজিটিভ ব্লাড প্রসেস করে। সো বি পজিটিভ ব্লাড তুমি পারবা না। এর জন্য আগেকার যুগে মানুষ যখন হইতো, ধরো যুদ্ধের সময় যখন হইতো মানে মানুষের ব্লাড লাগতো, তখন করতো কি তারা এরকম মানে ধরো যার ব্লাড পাইছে তারটাই দিত। তো আল্লাহর নামে মিলা গেলে ভালো, পায়া গেছে সে বাঁচছে, না মিললে ওই যে বললাম যে সে কতটুকু স্ট্রং ওই অনুযায়ী ধরো 2 দিন 3 দিন বাঁচছে, বা 2 দিন 3 দিন বাঁচলেও খুবই খারাপ অবস্থায় বাঁচছে। এখন এই যে RH ফ্যাক্টর এগুলা ধরো আমি জানি না অ্যাকচুয়ালি RH ফ্যাক্টরের এটা কে বের করছিল, এটা আমার মানে কমপ্লিটলি একদম ফার্স্ট আইডিয়াটা আমার সম্পূর্ণ মনে নাই। তো ধরো RH ফ্যাক্টরের উনি জিনিসটা কোনো একটা ডাক্তারের মাথায় আসছে। এখন ডাক্তারের মাথায় আসলেও সে তো টেকনিক্যাল স্টাফ জানে না। তো উনি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার লাগছে, তো এর জন্যই ডাক্তার আর ইঞ্জিনিয়ার এই জিনিসটা সবসময় পেয়ার করা থাকে, কারণ এই দুইটা ছাড়া দুজনই করতে পারে না। আবার সেম জিনিস ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও, ধরো আমি কোনো একটা জিনিস বানাইলাম, ধরো আমি একটা যেকোনো জিনিস ধরো যেটা নিয়ে আমার বডি হচ্ছে তোমার কিছু একটা মেজার করবে, যেমন এখন আমাদের স্মার্ট ওয়াচ গুলাতেই তুমি অনেক কিছু বানাইতে পারো। মানে তুমি দেখতে পারো তোমার বিপি দেখতে পারো, তোমার হার্টবিট দেখতে পারো। এখন এইটা আমাকে যদি ডাক্তাররা না জানাইতো যে একটা অ্যাডাল্টের বিপি 120/80 এটা হচ্ছে আমার নর্মাল, তাহলে কি আমি জানতাম যে আমি নর্মাল? তাহলে আমি ঘড়ি বানায় রেখে আমার কোনো লাভ আছে? আর ঘড়ি বানাইলেও আমাকে তো ইনপুট দেওয়া লাগতেছে যে আমার এতটুকু এতটুকু আসলে এটা হচ্ছে আমার ভালো। 80 ধরো এখন আমার ব্লাড প্রেশার হচ্ছে ধরো 60/90, তাইলে আমাকে কি বলতেছে এখন আমার অনেক কম আছে। এখন এই জিনিসটা যদি আমার ডাক্তাররা না জানাইতো তাইলেও কিন্তু ইঞ্জিনিয়ারের হইতে পারতো না। সো উইদাউট পাবলিশড রিসার্চ সায়েন্স কান্ট প্রোগ্রেস। ওকে, এখন আমরা একাডেমিক কারেন্সি আসি। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি জানি এখানে 99% এই কারণেই আসছে রিসার্চের ব্যাপারে। মাইন্ড করার কিছু নেই, সবাই এখন, আমি নিজেও রিসার্চ এই কারণেই করি। মেন রিজন হচ্ছে তোমার মানুষ এখন সিজিপিএ থাকলেও অনেকে বিদেশ যেতে পারে না, বাইরে যেতে পারে না, কারণ রিজনটা হচ্ছে ওরা ভালো একটা রিসার্চের দেখে, তোমার একটা রিসার্চ পেপার আছে কিনা সে জিনিসটা ওরা দেখে, যে তুমি একটা রিসার্চ পেপারের দ্বারা তুমি সিজিপিএ এর কথাটা বলো, আমি বলবো না যে সিজিপিএ যারা পায় তারা কিছু জানে না, অবশ্যই তারা অনেক কিছু অনেক করে, বাট সিজিপিএ তে তুমি যদি ক্লাস ঠিক মতো অ্যাটেন্ড করো, আগের সেমিস্টারের পড়াগুলা আগের কোশ্চেন গুলা অ্যানালাইসিস করো, তারপরে ক্লাসে কি কি পড়াইতেছে ডেলি সলভ করো, তাহলে কিন্তু তুমি ভালো একটা সিজি পাও। তোমার তোমার ব্রেন খুব খারাপ হইলেও তুমি একটা ভালো সিজি পাও। কিন্তু একটা যে রিসার্চ করতেছো, রিসার্চ করার জন্য একটা মানুষের প্রচুর ধৈর্য লাগে। মানে এমনও গেছে আমার, আমি সারাটা রাত আমার পার হয়ে গেছে, কিন্তু আমার যে একটা জাস্ট একটা ওই যে আমরা রিসার্চ পেপারের চার্ট গুলো দেখছো, ওই মানে এরকম ইসের মতো গ্রাফ গুলো দেখছো না রিসার্চ পেপারে? জি আপু। তো ওরকম মানে একটা জাস্ট আমি একটা গ্রাফ করতেছি, ওই গ্রাফ করতে আমার মানে 2-3টা গ্রাফ রেডি করতে ওই ডেটা শিট থেকে আমার সারা রাত চলে গেছে, এমন অবস্থা। তো বিদেশ যাওয়ার ক্ষেত্রে ওদের ইউএসএ, আমরা মেনলি অ্যাপ্লাই ইউএসএ তেই করি সবাই। তো ইউএসএ তে মানুষ হচ্ছে আমাদেরকে নেয় কেন, দেখবা যে এশিয়ানরাই কিন্তু যায় বেশি, কারণ ওরা মনে করে যে এশিয়ানরা অনেক কিছু জানে। এই এই কনসেপশনটা সবাই জানো, যে ওরা ভাবে যে এশিয়ানরা অঙ্কে অনেক ভালো। তো ওরা রিসার্চ পেপারের জিনিসটা দেখে কেন, দেখে যে ওরা একটা রিসার্চ পেপার, একটা মানুষের কয়টা রিসার্চ পেপার আছে এটা দ্বারা বুঝতে পারে যে ওই মানুষটা কতটুকু টাইম দিতে পারবে। তাকে যদি ধরো তোমার এখন আমাদের স্টুডেন্টরা কিন্তু যায় হচ্ছে পিএইচডি স্টুডেন্ট হিসাবে, তো যতটুকু তোমাকে ধরো কাজ দিতেছি, ধরো অনেক কঠিন একটা কাজ দিতেছি, যে কাজের জন্য ধরো তোমার একদম 15-16 ঘন্টা বসে থাকা লাগবে, তো এখন দেখলা যে একটা মানুষের সিজি4 আছে কিন্তু তার রিসার্চ পেপার নাই। এখন ওইটা দ্বারা তো সে বুঝতে পারতেছে না যে ওই মানুষটা হচ্ছে কিরকম মানে নিজ কতটুকু এফোর্ট দিতে পারবে একটানা। তারপরে একটা মানুষ অ্যানালিটিক্যাল কিনা এই জিনিসটা তার রিসার্চিং স্কিল দেখে কিন্তু বোঝা যায়। এর জন্য হচ্ছে ওরা মানে এটা আসতেছে কেন, যে একসময় মানে একটা কোশ্চেন থাকে যে এত রিসার্চের এত কি যে একদম
আমার বা স্কলারশিপ পাইতে হইলে রিসার্চ করা লাগবে, এটার রিজনটা কি? আমি তো অনেক ভালো রেজাল্ট করতেছি, আমার এক্সট্রা আরো কারিকুলাম আছে, তাইলে এটা কেন? এটার অ্যান্সারটার জন্য আর কি। তো তোমার একাডেমিক এইটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো এখন আমরা আসি রিসার্চ পেপারে। তো তোমার কনফারেন্স পেপারও আছে, দেন হচ্ছে আমার জার্নাল পেপারও আছে। তো কনফারেন্স পেপারের থেকে জার্নাল পেপারের হচ্ছে তোমার একটা প্লাস পয়েন্ট বেশি। ধরো তোমার কাছে 7-8টা কনফারেন্স পেপার আছে, আরেকজনের কাছে একটা জার্নাল আছে, তো ওই যে জার্নালেরটা ওটা বেশি গুরুত্ব দেওয়া হবে, কারণ একটা জার্নালের মধ্যে হচ্ছে তোমার অনেক ডিপে কাজ করা হয়। মানে তুমি একটা জার্নাল দিয়ে 3-4টা কনফারেন্স পেপার বানাইতে পারবা আলাদা আলাদা করে, এরকম একটা জিনিস। তো আমি তোমাদেরকে একটু বুঝাই এক্সাম্পল দিয়ে। ক্লাস 6-7 থাকতে আমরা বিজ্ঞান পড়ছি না? ওই বিজ্ঞান বইয়ের মধ্যে বায়োলজিও ছিল, ফিজিক্স, মানে আমরা দেখতাম যে উদ্ভিদের কিভাবে তোমার ওই যে ব্যাপন এগুলা হইতেছে, তারপরে উদ্ভিদ কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তারপরে আবার আমরা আলো, এটা কি গেল আমাদের বায়োলজি। তারপর আমরা কি দেখতাম যে আলোর কিভাবে আলো কাজ করে, এইসব আলোর গতি, এরকম, এটা গেল ফিজিক্স। দেন কেমিস্ট্রির কেমিক্যাল কিছু ছোট্ট একটা, ধরো পানি কেমনে বানায়, এতটুকু একটা রিয়াকশন ছিল, ওটা ক্লাস 6-7 কথা বলতেছি। তো ওইটা কি সব কি একটা বইয়ের মধ্যে ছিল না, যে একটা বিজ্ঞান বই? কিন্তু 9-10 ওইটা তুমি, তারপরে ইন্টারে উঠা তুমি দেখলা যে ওই প্রত্যেকটার জন্য তোমার আলাদা আলাদা সাবজেক্ট আসতেছে। তো কনফারেন্স পেপার আর জার্নাল পেপার তুমি যদি ওরকম ভাবে চিন্তা করতে থাকো, তো এখন তুমি ইন্টারের বইয়ে যতটুকু আলোর ইনফরমেশন পাইছো, ক্লাস 6-7 কতটুকু পাইছো? মানে তুমি যদি 6-7 2% পায় থাকো আলোর ব্যাপারে, তুমি হচ্ছে কলেজে ওঠে 60%। আমি বলবো না 100%, কারণ 100% পাইতে হইলে তোমারে ওই ফিজিক্সে যে আলোর উপরেই পড়াশোনা করতে হবে, যদি তুমি 100% পাইতে চাও। তো জার্নাল পেপারটা হচ্ছে ওরকম আর কি। আর এই জার্নাল পেপারের লং টার্ম ক্রেডিবিলিটি থাকে, এইটা অনেক ইম্পর্টেন্ট। আর তোমার হচ্ছে কনফারেন্স পেপারটা, তাইলে তখন বুঝছোই আর কি যে দুইটার মধ্যে পার্থক্য কি। তো এখন আসতেছি আমরা পিয়ার রিভিউ এন্ড পাবলিকেশন। তো আমি সবার ফার্স্টে, এমন না যে জার্নাল পেপার খারাপ, তোমার জার্নাল পেপার অবশ্যই লাগবে। তোমার জার্নাল পেপার থাকলে আরো প্লাস পয়েন্ট আছে। ধরো, সরি, জার্নাল পেপার না, মানে কনফারেন্স পেপার। যে তোমার কনফারেন্স পেপারে আছে, তোমার জার্নাল নাই, তাইলে তুমি হচ্ছে ই করবা, মানে তাইলে কি তোমার কোনো আশা নাই? ওরকম না, আমি ফার্স্টে কনফারেন্স পেপারই দিছিলাম। তো এখানে হচ্ছে তোমাদের আমি প্রসেসটার জন্য দেখানোর জন্য আর কি। তো প্রসেসটার মধ্যে আছে কি যে তুমি সাবমিট করবা ফার্স্টে। তোমাদের দেখো, তুমি অস্ট্রেও দেখছো অনেক দেয়ালে লেখা থাকে যে এরকম কনফারেন্স, এরকম কিছু একটা থাকে। তো তুমি ওইখানে, সরি, তো ওইখানে তোমাদের হচ্ছে অনেক লিঙ্ক দেওয়া থাকে, যে এরকম এখানে অ্যাপ্লাই করো। ওই কনফারেন্স পেপার গুলোতে তুমি, ওরা ওদের ফরম্যাট দিয়ে দেয় যে এরকম ফরম্যাটিং সিস্টেম গুলো সামনে আছে, তোমাদের ইন্ট্রোডিউস করাবো। ফরম্যাট দিয়ে দেয় যে এরকম এই ফরম্যাটের এটা কাজ করবা। তো তখন হচ্ছে তুমি ওদের ফরম্যাট, তারপরে সবকিছু অনুযায়ী তুমি সাবমিট করবা। তো সাবমিটের পরে এখানে আছে পিয়ার রিভিউ, বাট ওইটারে, হ্যাঁ, পিয়ার ব্লাইন্ড রিভিউ বলে, আবার পিয়ার রিভিউ আছে। তো ওর পিয়ার রিভিউ দেওয়ার পরে ওরা করে কি, তোমাকে হচ্ছে, ধরো তুমি যদি টিকো, মানে তোমার তোমার এটা যদি তোমার ওদের পছন্দ হয়, তাইলে ওরা তোমাকে বলবে যে আপনি ফার্স্ট রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছেন। এখন ব্লাইন্ড রিভিউর জন্য আপনাকে এই ইনফরমেশন গুলো দেওয়া লাগবে। আর ওই যে ফার্স্টের এটা করছো, তুমি ফার্স্টে যে জমা দিছো, এখন ধরো কোনো রিসার্চ পেপারই 100% কখনো হয় না। মানে এটা আই ডোন্ট নো পসিবল কিনা। আমি এই জীবনে মনে হয় এই নিয়ে 400-500 রিসার্চ পেপার পড়ছি, বাট আমি এখন পর্যন্ত পাই নাই যেটাতে তোমার 100%। আর 100% দেখলে মানুষ নেয়ও না। ওই যে আমি বললাম না যে এক প্রফেসর আমাকে বলছিল যে বাংলাদেশের গুলা নিবেন না, এটা রিজন হচ্ছে বাংলাদেশে করে কি, ওরা নিজেরা এক্সপেরিমেন্ট করে না, ওরা করে সেটা হচ্ছে হয়, মানে লিখা দেয় যে একদম 99%। ওই যে আমরা যেমন ট্রিপলি ল্যাব রিপোর্ট লিখতে যে আমরা আমাদের না মিললে উল্টাপাল্টা লিখা দেই, ওরকম। কেউ আবার মাইন্ড করো না যে আমি বাংলাদেশের স্টুডেন্ট হয়ে বাংলাদেশের স্টুডেন্টদেরকে করতেছি।
উনি যখন আমার এই কথাগুলো বলতেছিল আমারও মেজাজ গরম হইতেছিল, কারণ ওই প্রফেসরও বাংলাদেশি, কিন্তু মানে এটা ট্রু, তোমার বাংলাদেশে আর খাটে না আর কি। তো যাই হোক, তো ওরা হচ্ছে আমাদের খাটবে কি, আমরা তো জানি না রিসার্চ জিনিসটা কি, এটাই আর কি সমস্যা। আচ্ছা যাই হোক, তো ওরা হচ্ছে তোমাকে মেলটা পাঠায়, মেল পাঠানোর পরে তোমার ওইখানের মধ্যে তোমার কিছু রিভিউ থাকে, যে কি কি তোমার তুমি কাজ করছো, তোমার এগুলো এগুলো ঠিক আছে, আর কি কি তুমি ইমপ্রুভ করতে হবে, ওরা কিছু সেখানে দিয়ে দেয়, মানে তোমার লিখে দেয় আর কি, যে তুমি এখানে 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 তোমার ইমপ্রুভ করতে হবে, সেই অনুযায়ী তুমি আবার দাও। এন্ড ওইটা ব্লাইন্ড রিভিউ থাকে, তো তুমি হচ্ছে মানে তোমার যত নাম ইনফরমেশন আছে এগুলো সরাই দিবা আর কি। তারপরে ইসে নেক্সট যে আবার টাইম মতো জমা দিতে হয়। তারপরে হচ্ছে আহ, ওরা, এটা হচ্ছে কনফারেন্স গুলোর ক্ষেত্রে, কনফারেন্সে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন করা লাগে, ইসেও জার্নালেও করা লাগে। তো ওরা ওইখানে হচ্ছে ওই অনুযায়ী যে একসেপ্ট বা একসেপ্ট হলে তো হইলো, তখন তুমি হচ্ছে রেজিস্ট্রেশন করবা। আর রিজেক্ট হলে তো তোমার ওই যে রিভিউটা দিছে ওই রিভিউর উপর তোমাকে আরো ওয়ার্ক করতে হবে। তো তারপরে হচ্ছে তারপরে পাবলিকেশনের কাজ আর কি। তো এখন আমরা আসি, সবকিছুরই দেখবা একটা এথিক্স আছে, ইন্টিগ্রিটি আছে। আমরা ইঞ্জিনিয়ারিং এথিক্স পড়ছি না সবাই, এখানে সবাই না পড়লেও কয়েকজন তো পড়ছি কম বেশি, আর যারা পড়ো নাই আছে ইঞ্জিনিয়ারিং এথিক্স। ওরকম মেডিকেলে যারা পড়ে ওদেরও আছে মেডিকেল এথিক্স। যেমন ওই যে আমরা সিনেমাতে দেখছি না, হিরো আসে হাসপাতালে, কিন্তু হিরোর সাথে হিরোইনের কোনো কানেকশন নাই, মানে কিছু সময়ের জন্য, তারপর হিরো হচ্ছে বলে যে এই এরকম এই পেশেন্ট এখানে আছে আমার ঢুকতে দেন, বাট দেয় না, বলে যে এটা আমাদের প্রোটোকলের মধ্যে নাই, এটা হচ্ছে ওদের এথিক্স। তারপর আমাদের ইঞ্জিনিয়ারদেরও অনেক এথিক্স আছে। এখন মানে তুমি যেই কাজের মধ্যে যাও তোমার সবগুলাতেই তোমার এথিক্স এর দরকার আছে। তো এখানে ওই যে দেখো, আমি আগের স্লাইডটাতে একটু যাই, এই যে তুমি সাবমিট করতেছো, সাবমিট করার আগে তোমার এই যে প্যালগারিজম, এইটার একটা করতে হবে। তো এরকম ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে অনেকগুলা, ওইখানে তুমি হচ্ছে তোমার এটা দিবা। এখন তুমি ধরো ওই যে একজনেরটা আছে যে ওয়াও আমি একটা রিসার্চ পেপার পড়তেছি, রিসার্চ পেপারটা অনেক সুন্দর, আমি এখানে ফিক্সের কিছু নাই, আর রিসার্চ পেপারটা হচ্ছে ধরো 1900 সালে, এখন কেউ দেখবেও না। তাইলে আমি এখন তো 2026 সাল, 30 বছর আগে রিসার্চ পেপার কে খাটাবে, আমি তাইলে দিয়ে দেই, এটা নিয়ে আর কিছু সমস্যা নেই। তো তখন হচ্ছে তোমার এই যে এই প্যালগারিজম এটা তোমাদের ধরে ফেলবে। এখন আসি প্রপার সাইটেশন। এইটা তুমি যখন রিসার্চ করতে যাবা এইটা অনেক জ্বালাবে, এই প্রপার সাইটেশনের। এখন ওই যে তোমরা করতেছো না, আমরা রিসার্চার যেটা মানুষ বুঝে আর কি মেইনলি, যে আগের পেপার নিয়ে আর কি ডিসকভার করা হয়েছে, যেটা আমি আইফোনের একটা দিলাম। এখন ধরো iPhone 7 যে কাজটা করছে, iPhone 17 এর কাজ সে করতেছে না। ধরো প্রত্যেকটা ভার্সনেই আমাদের মানে চেঞ্জ হয়েছে আমাদের যে রিসার্চার ছিল। এখন ধরো 7 থেকে 17 এটার মধ্যে কি মোট 10 জন আছে। এখন তুমি যে 17টা বের করছো, 17 বের করার টাইমে তোমাকে তো একটা মানে ফর্মাল পেপার লিখে রিপোর্ট টাইপ জমা দিতে হয়েছে। তো ওই প্রত্যেকটা কাজে দেখো প্রপার তোমার ক্রেডিটটা ওই 10 জনের নাম তোমার ঠিক মতো আছে কিনা ওইটা দিতে হবে। তো মানুষ করে কি এআই কে দিয়ে দেয়, মানে ধরো বলে যে আমি এরকম এই পেপার গুলো নিচ্ছি, এআই কে দিচ্ছি, এআই আমাকে লিখে দিতেছে এই আহ, এই ফরম্যাটের স্টাইলে, এই তোমাকে লিখে দিবে। কিন্তু সমস্যা হবে কি, যে দেখবা যে তোমার লিংকের সাথে পেপারের নাম মিলতেছে না, লিংকে ঢুকে তুমি পেপারে যাইতেছো, তুমি ধরো রিসার্চ করতেছো হার্ট অ্যাটাকের উপরে, লিংক তোমারে নিয়ে গেছে কিডনির রোগের মধ্যে। And ওইটা দিয়ে তো তোমার তখন তো এইটা দেখেই তো মানুষের মেজাজ নষ্ট হয়ে যাবে, যে এটা করতেছে আমি হার্ট অ্যাটাকের পেপার আমার নিয়ে গেছে কিডনিতে। আরো হচ্ছে তোমার যে ওই যে নিচে যে তুমি সাইটেশন গুলো দিবা, এগুলো হচ্ছে তোমার ওই পেপারের মধ্যে অনেকবার ইউজ করা লাগে। ওই যে আমরা গল্পের বইয়ের মধ্যে, আমরা গল্পের বই না, আমরা আমাদের পাঠ্য বইও পড়ছি ছোটবেলায়, দেখবা যে পাশে ছোট্ট করে একটা এক লেখা থাকে, দুই লেখা থাকে, আর সেটার লেখাটা তুমি নিচে দেখতে পাও। ওই জিনিসটা হচ্ছে মানে তোমাদের সাইটেশনের। আচ্ছা সাইটেশনের ব্যাপারটা কি তোমরা, আচ্ছা আমি এটা নেক্সট ক্লাসে তোমাদের আরো ক্লিয়ারলি একটা পেপার থেকে দেখাবো নি। এখন আসি ফেয়ার অথরশিপ।
এখন ধরো আমি তোমার সাথে আমি দুজনকে নিলাম এখান থেকে যে অনেক ভালো রিসার্চ করতে পারে, আসো তোমাকে নিয়ে আমি কাজ করি। আমি আমি জাস্ট তোমাদের আইডিয়াটা দিলাম, কিন্তু তুমি কোনো কাজ করলাম মানে আমি কোনো কাজই করলাম না, তোমাদের সব কাজ বুঝাই দিলাম, বাট এট দ্য এন্ড আমি ওই ফাইল নিয়ে নিজের নামে মানে পেপার পাবলিশ করে দিলাম। ব্যাপারটা তো আর ফেয়ার হইলো না। তো এইটা এথিক্স এর মধ্যে পড়ে না। তুমি যদি এই কাজ যদি তোমার সাথে কেউ করে, তুমি চাইলে তার নামে কেসও করতে পারো, যদিও বাংলাদেশে কেস করে কোনো লাভ নেই, খুনেরই কোনো হয় না, বাট সে একটু কিছুদিনের জন্য সে একটু মানে এটা ভোগান্তিতে পড়বে সে, 2 দিন হইলেও তার থানায় যাওয়া লাগবে। দেন আসি ইনফর্মড কনসেন্ট। এটা এই কিছু নাই যে ধরো তুমি ইভেন দেখো তুমি যখন ডাক্তারদের কাছে যাও, তোমার প্রেশার মাপার আগেও ডাক্তাররা তোমার কাছে একটা বলে যে আহ, তোমাদের মেডিকেলে কোনো ফ্রেন্ড থাকলে জিজ্ঞাসা করিও, ওরা হচ্ছে ঈশ্বর কাছে বল মানে যারা ছেলে পেশেন্ট তাদেরকে বাবা বলে, যে এজই হোক, আর যারা মেয়ে পেশেন্ট তাদেরকে মা বলে। এরকম বলে যে মা আপনার ব্লাড প্রেশারটা চেক করবো, আপনার হাতটা দেখান। বা ধরো তোমার ওই যে ইকো ইকো ইসিজি করে না, তো ওটা তো চেস্ট এরিয়া, তো চেস্ট এরিয়াতে কাজ করার টাইমে তখন পারমিশন নেওয়া লাগে। তো ওরকমই আর কি। তো এখন তুমি আমি বললাম যে হার্টের নিয়ে তুমি করতেছো, বা রিসেন্টলি আমি কিছুদিন আগে শুনছিলাম আমাদের সাস্টেনেবিলিটি ক্লাস নিতেন একজন স্যার, উনি বলতেছিল যে ওনার এক ফ্রেন্ড ব্রেস্ট ক্যান্সারের নিয়ে কাজ করতে চাচ্ছে, বাট উনি হচ্ছে ইনাফ পাচ্ছে না যে রিপোর্ট, যে তোমার তো হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বিভিন্ন মানে তুমি একটা মেশিন লার্নিং কে দিবা, এটা তো মেশিনকে তো তোমার আগে শিখাইতে হবে, তো এটার জন্য এনাফ রিপোর্ট উনি পাচ্ছে না। এখন তুমি ধরো আমি 20 জন আনলাম, ধরো 10 জন ছেলে 10 জন মেয়ে, তো এরকম 20 জন আনলাম, এখন ওনাদের ওনাদের কনসেন্ট কিন্তু আমার পাওয়া লাগবে। ওনারা না পাইলে যে আসেন আমি আপনার এখন টেস্ট করাবো, জোর করে আমি ওনাদের মেশিনের নিচে বসায় দিলাম, তাহলে তো আর হইলো না। গেল। এখন আসি আমরা একদম যে পুরা হোল রিসার্চ প্রসেস, ওইটার মধ্যে তোমার কি কি কেমনে কি আছে, এই প্রত্যেকটা এখানে দেখাও 7টা আছে তোমার, এর বেশি হইতে পারে বাট কম হওয়ার কোনো চান্স নাই, এর থেকে বেশি আরো আছে। তো তোমাদের হচ্ছে একটা রিসার্চের তুমি ফার্স্টে তুমি জিনিসটা আমি এই ক্লাসের মধ্যেই আরো কয়েকবার ব্যাপারটা বলে ফেলছি, যে তুমি প্রবলেমটা আগে আইডেন্টিফাই করলা। এখন হয়তো বা যে এআই নিয়ে আমি যেটা বলতেছি, যদিও এই প্রবলেমটা বেশি দূরের না, বাট আমার সার্চ করা হয় নাই, বাট আই থিঙ্ক আমার মানে এটা নিয়ে মানুষ কাজ করতেছে বা করা শুরু হয়ে গেছে অলরেডি, হয়তো বা পাবলিশও হয়েছে কিছু। তো এইটাই একটা এই প্রবলেমটা অনুযায়ী তুমি তোমার, বাট যাই হোক তুমি এখন তুমি তো বলবা না যে যে চ্যাট জিপিটি তে যায় যে চ্যাট জিপিটি আমি আমি এখন রিসার্চ করতে চাইতেছি, আমার রিসার্চের টপিকটা এইটা হইলে মানে জিনিসটা তো হইলই না, এটা তো রিসার্চের কিছু হইলই না। এখন তোমার মাথায় প্রবলেমটা আসতে পারে, হইতে পারে যে এই জিনিসটা করতেছে, যে যে বললো যে ব্রেস্ট ক্যান্সারটা করতে চাচ্ছে, তার হয়তো বা ফ্যামিলিতে সে দেখছে যে কেউ ব্রেস্ট ক্যান্সার জলদি ডায়াগনোসিস করার কারণে না করার কারণে সে তার কোনো সমস্যা হয়েছে, বা ব্রেস্ট টিউমারটা হচ্ছে তোমার ক্যান্সারে রূপান্তর হয়েছে। তো ওরকম তো ওরকম তুমি করবা। তো তোমার তো প্রবলেমটা আগে আইডেন্টিফাই করবা, যে কোনো রিসার্চ করতেছি কেন আমি সলিউশন ক্রিয়েট করার জন্য। তো যে কোনো কিছুর জন্যই তোমার তো প্রবলেমটা আইডেন্টিফাই করা লাগবে, তো এইটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। দেন আসি আমার লিটারেচার রিভিউ। এইখানে কি কেউ কোনো টিচারের সাথে কাজ করছো, যেরকম কোনো স্যার বা কোনো ম্যাডাম তোমাদেরকে কাজ দিচ্ছে? রেসপন্স করো, না থাকলে বলো যে না করি নাই কখনো। না ম্যাডাম। করা হয়নি। আচ্ছা, তো তোমাদের কাছে হচ্ছে প্রফেসররা মানে একটা জিনিস দেখবা যে একটা একটা প্রফেসরের এই যে যারা পিএইচডি করতে যায়, বা পিএইচডি বাদ, প্রফেসরের কথা বলি আমি, পিএইচডি প্রফেসর হওয়া বহুত দূর। তোমার আন্ডারগ্রেড করবা, তারপরে মাস্টার্স এর আছে, মাস্টার্স না করে পিএইচডি করা যায়, বাট তোমাকেও ওইখানে পিএইচডি করার অবস্থা বা করার শেষে মাস্টার্স করা লাগবে। তারপরে হচ্ছে তোমার করবা, তুমি যদি মাস্টার্স করে যাও তাহলে পিএইচডি করতে লাগবে 3 বছর, না করে গেলে লাগবে 5 বছর। এর জন্য দেখো না অনেকে পিএইচডি শেষ করে ফেলতেছে তাড়াতাড়ি, আর অনেকে আছে শেষই হইতেছে না।
তো পিএইচডির পরে হচ্ছে তোমার পোস্ট ডক আছে। তো প্রফেসরের মানে ডিরেক্ট সরি মানে ডিরেক্ট প্রফেসর হিসেবে ঢোকা, মানে তুমি আমাদের ভার্সিটিতে হয়তো তুমি দেখতে পারো যে এরকম ফার্স্টে লেকচারার আসতেছে, তারপরে সিনিয়র লেকচারার হইতেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতেছে, যারা অ্যাসিস্ট্যান্ট অনেক অনেক টিচার দেখবা তুমি যে ধরো টিচার এ হচ্ছে 5 বছর হয়েছে আমাদের ভার্সিটিতে আছে, বাট টিচার বি হচ্ছে 2 বছর হয়েছে, কিন্তু টিচার এ এখনো লেকচারারই আছে, কিন্তু টিচার বি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। এটার রিজন হচ্ছে টিচার বি বেশি বেশি কাজ করছে, অলসো কিছু পরীক্ষা আছে আর কিছু কোয়ালিফিকেশন আছে। যেমন তুমি বুয়েটে পরীক্ষা দিতেছো, বুয়েটে পরীক্ষা তোমার যদি সব সাবজেক্টে এ প্লাস না থাকে তাহলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারতেছো, পারবা না, ওরকমই আর কি। তো ওর ওই মানে চাকরিটা ধরে রাখার জন্য প্রফেসরদের তাদের প্রচুর রিসার্চ পেপারে কাজ করা লাগে আর কি। ধরো আমি তো জানি না অ্যাকচুয়ালি যে ওনাদের কয়টা লাগতেছে একটা বছরে, বাট এটা জানি যে ওনাদের বছর শেষে কিছু সাবমিট করা লাগতেছে। তো ওই এর জন্য এখন তুমি যেটা চিন্তা করো, একটা প্রফেসর ক্লাস নিতেছে, উনি খাতা চেক করবে না, খাতা চেক করায় ওনার হচ্ছে টিএ দিয়ে। তো উনি ক্লাস দিতেছে, তারপরে ওনার মানে একটা রিসার্চের আরো অনেক অনেক কাজ আছে, উনি আইডিয়া বের করতেছে, উনি মিটিং করতেছে, কনফারেন্সে যাচ্ছে, উনি ডাক্তারদের সাথে অন্যান্য পেশার মানুষদের সাথে কাজ করতেছে, কথা বলতেছে। এখন ওনার কি টাইম আছে যে 50-60টা পেপার বৈশা 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 ঘাইটা ঘাইটা প্রত্যেকটা লাইন লাইন পড়া? এই টাইম তো ওনার নাই। যেমন আমি কিছুদিন আগে একটা করছি, সেটাতে 104টা পেপারের ইনফরমেশন দেওয়া লাগছে, এক একটা পেপার তোমার 10-11 পৃষ্ঠার হয়। আর আচ্ছা আমি তোমাদেরকে একটা রিসার্চ পেপার একটু গুগল স্কলারে সার্চ দিয়ে দেখাই, কারণ হয়তো বা কেউ আসো এখানে যে রিসার্চ পেপার কিরকম চেহারা জানো না, নাই জানতে পারো, না জানলে ভাইবো না যে তুমি জানো না। আমি যখন ইসে টুতে আমার ম্যাডামের কাছে গেছি, তো ম্যাডাম ফার্স্টে গুগল স্কলারে গেছে, ওই তোমরা হয়তো বা অনেকে আমার আগেও জানো, কিন্তু ওই টুতে ম্যাডাম গুগল স্কলার সার্চ দিছে, দেন আমি বুঝছি যে গুগল স্কলার কি জিনিস। তো না জানলে অনেকে আবার ভাইবো না যে এখন আমি জানি না কেন। তো ধরো যে কোনো একটা রিসার্চ পেপার, আমি রিসার্চ পেপার লিখে সার্চ দেই, না হার্ট ডিজিজের উপরে, দেখো এখানে কত পেপার আছে, দেখতেছো এখানে আরো পরের পৃষ্ঠায় আরো আছে। তো এখানে হচ্ছে তোমার এই পিডিএফ এ যাই, এগুলা সব অনেকদিন আগের, তো এগুলা ঠিক মতো লোড হইতে টাইম লাগে, জিনিসপত্র আসবে এটা। ধরো এটা না আসলে অন্যটাই যাই দেখি। আমি আইট্রিপলির একটাই দেখাই, তাহলে বেটার হইতো আর কি। এটা আইট্রিপলির না। আচ্ছা আমার আচ্ছা থাক আসছে। তো দেখো এই পেপারটাতে আল্লাহর রহমতে পেজ কম আছে, মাত্র 6টা পেজ আছে, বাট এইটা খুবই রেয়ার, তোমার মানে এত ভালো কপাল হয় না যে এটা পাওয়া। তুমি একটা জিনিস নামগুলা দেখো, যে জয়তী সোনি, উজমা আনসারি, দীপেশ শর্মা, এগুলা কি মোস্টলি কিন্তু এরা কিন্তু তোমার ইন্ডিয়াতে, দেখছো ও নাম দেখার কি, তোমার তো সবগুলা লেখাই আছে, সবগুলা কিন্তু ইন্ডিয়াতে। আমি সার্চ দিলাম হার্ট ডিজিজের, একদম টপ টপ গুলাতেই কিন্তু ওদের পেপার। যেখানেই যাবা তুমি দেখবা ইন্ডিয়ানরা তোমার অনেক আগায় আছে। তুমি প্রফেসর হিসেবে যাও, আমি একজন ডাক্তারের সাথে কাজ করতেছি, উনি হচ্ছে মানে ওয়ার্ল্ড এর বেস্ট সার্জন গুলার মধ্যে একজন। ওনার বাড়ি সেই ইন্ডিয়াতে। তো ওরকমই মানে ওরা হচ্ছে অনেক জানার যে একটা ইচ্ছা, আর ওরা অত ভয় পায় না। ওরা ওই যে আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় একটা সমস্যা কি, এরা ভাবে কি কে কি মনে করলো এটা নিয়ে বসে থাকে। যেমন এই যে আমি এখন তোমারে বললাম যে গুগল স্কলার্স এর হচ্ছে তোমার নাই, পাইতাম না সাইটেশনের ব্যাপারটা। আমি আমার ম্যাডাম রে ধরো কমপক্ষে বেচারিটা 50 বার জিজ্ঞেস করছি, উনি ভালো মানুষ দেখে আমার বকা দেয় নাই।
তো এখন ধরো আমি একবার জিনিসটা করে আটকায় গেছি, আমি সাইটেশনের ব্যাপারটা ম্যাডামরে আমি আর জীবনও বললাম না যে ম্যাডাম এই সাইটেশনের ব্যাপারটা আমি বুঝতেছি না। তো ম্যাডামের কি আর কাজ নাই? ম্যাডাম কি আমার গুতায় গুতায় বলবে যে শান্তি আপনি কেন করতেছেন না এই কাজটা, আপনি সাইটেশনের কাজ এখনো করেন নাই কেন? তো ওই যে আমি ম্যাডামকে বারবার মেসেজ দিছি, এই জিনিসটা না অনেকে করে না। তারপরে ম্যাডামরে আমি যে কাজ শুরু করছি টুটু থেকে, আমি কিন্তু ম্যাডামকে সাইথা যে মেসেঞ্জারে একদিন মেসেজ দিচ্ছি, ম্যাডাম আমি এরকম আমার মাথায় একটা আইডিয়া আছে, আমি এরকম কাজ করতে চাই। আমি গ্যারান্টি এখানে সবার মাথায় কোনো না কোনো প্রবলেমের নিয়ে আইডিয়া আছে। তুমি ইঞ্জিনিয়ারিং করতেছো, তুমি অবশ্যই তোমার সিজিপিএ যাই হোক, আমার সিজিপিএ খুবই খারাপ, তোমার সিজিপিএ যাই হোক, তোমার ব্রেন ইঞ্জিনিয়ারিং এ নইলে তুমি টিকতাই না, এতদিন পর্যন্ত তুমি আসতাই না। তুমি একটা জিনিস ভাবতে পারো যে আরে আমি তো অস্ট্রে পড়ি, বাট অস্ট্রে কিন্তু তোমার খারাপ জায়গা না, তুমি এতগুলো মানুষের মধ্যে তুমি টিকছো, এই জিনিসটাই তোমার আসতো না যদি তোমার ব্রেনটা না থাকতো। ব্রেনটা যদি ভালো না হইতো, তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি অবশ্যই আছে। তো আমি গ্যারান্টি এখানে প্রত্যেকটা মানুষের মাথায় কোনো না কোনো একটা আইডিয়া আছে, কিন্তু ওই যে আইডিয়াটা নিয়ে কারো কাছে যাবো, কোনো টিচাররে বলবো বা কোনো সিনিয়ররে বলবো, এই জিনিসগুলো মানুষ করে না। এর জন্য বাংলাদেশের এই যে সব ইন্ডিয়া আগায় থাকে আর বাংলাদেশি বসে থাকে। আমি কবে জানি শুনছিলাম এই সে কোন একটা মিটিং এ এরকম যে ধরো গুগলে অনেক ইন্ডিয়ান, গুগলে যে জব করে যারা ওদের মধ্যে, তো যে করে ধরো তোমার এখন বিদেশ যাইতে তোমার 50 লাখ লাগবে, 50 লাখে হবে না স্কলারশিপ ছাড়া, মানে ধরো এমাউন্ট। ইন্ডিয়ানরা হইলে কি করবে জানো, ওদের জমি বিক্রি করে চলে যাবে, ওরা 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 পাত্তা দিবে না। আর বাংলাদেশ হইলে কি বলবে, না বাপের জমি বিক্রি করব, এটা আমার একমাত্র স্মৃতি, স্মৃতি নিয়ে ওরা বসে থাকবে আজীবন, জীবনে আর আগাইতে পারবে না। আচ্ছা যাই হোক, তো দেখতেছো তো স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? ম্যাম হ্যাঁ ম্যাম এখান থেকে একটু সাইটেশন ব্যাপারটা একটু বুঝায় বলতে পারবেন? আচ্ছা, সাইটেশনের এখান থেকে ব্যাপার আসবে আসবে, তুমি এই করো না, চিন্তা করো না, আসবে। তুমি তো পেপারটা দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার দেখো পেপারটাতে লিখতেছো, পেপারে কত ছোট ছোট করে কত লেখা। আর তোমার কিন্তু পেপারে জাস্ট একটা কলাম ওরা ইউজ করতেছে না, কিন্তু একটা দুইটা ইউজ করতেছে। তো একটা প্রফেসরের কি টাইম আছে? তারপরে দেখো এই যে এখানে কেএনএন লেখাটা আমি দেখছিলাম কই জানি, এটা কিন্তু বেশি লার্নিং এর একটা টার্ম, যারা পড়ছো তারা জানো। তো এইখানে হচ্ছে তোমার ইগুলা একটা প্রফেসরের কি টাইম আছে প্রত্যেকটা লাইন বের করে প্রত্যেকটা ফর্মুলা করে এই যে ছবি ঘেটে তারপরে ওনার কাজের সাথে কি কি কাজ এটা বের করা, এটা কি ওনার কাজের কোনো আছে? মানে ওনার পক্ষে সম্ভব? তো তখন উনি হচ্ছে এরকম স্টুডেন্টদেরকে বলে যে দেখো আমি এরকম কাজ করতে চাই, তুমি যদি হও তাইলে আসো। তো তোমাকে তারা বলবো না যে একদম কোঅথরশিপ দিয়ে দিবে, একটা প্রফেসরের সাথে কোঅথর পাওয়া মানে অনেক বড় একটা ব্যাপার। তো উনি তোমাকে বলবে যে তুমি তোমার সিভিতে লিখতে পারবা যে তুমি এই টিচারের সাথে কাজ করছো, অতটুকু মানে অনেক কিছু। ধরো তুমি একজন ইউএস এর একজন প্রফেসরের সাথে কাজ করতেছো, তোমার সিভিতে তুমি এতটুকু লিখতে পারছো, এটা অনেক বড় একটা ব্যাপার। আর সাইটেশনের কথাটা যে বললা একজন, তুমি যে এখানে দেখো নিচে রেফারেন্সের লেখাটাগুলো আছে, তো এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা পেপার থেকে আলাদা আলাদা করে তোমার এগুলো বের করতে হয়, প্রত্যেকটা পেপার থেকে তুমি নিবা। তো ওইটা কিভাবে নিবা আমি তোমাদেরকে পরের ক্লাসে দেখাবো, আমার সব টপিক রেডি করা আছে। তো এই যে রেফারেন্সের ব্যাপার জিনিসটা যে ওইটাই হচ্ছে তোমার এই সাইটেশনের সাথে আর কি, বুঝছো তুমি? তোমার আমি পরের ক্লাসে কিন্তু আরো বুঝাবো, এটা চিন্তা করা লাগবে না। আসো এবার পরের ইসে যাই। দেন হচ্ছে ফর্মুলেট হাইপোথেসিস, দেন হচ্ছে চুজ মেথোডোলজি। আর ফর্মুলেট হাইপোথেসিস এর মধ্যে ব্যাপারগুলো হচ্ছে ওই যে তুমি বিভিন্ন ইউজ করে ফর্মুলার ব্যাপার তুমি করবা আর কি। যেমন কোনো কিছু হইতে পারে যে তুমি একটু যে আমরা একদম ফার্স্টে পড়ছিলাম না যে অবজার্ভ করে করতে হয়, আবার অনেকগুলো আছে হচ্ছে তোমার ডেটা অ্যাপ্লাই করে করে করতে হয়। তো এখন তুমি তোমার কাছে ধরো তোমার কাছে 50টা মানুষের আছে, রিপোর্ট আছে যে এর হার্ট 50টা মানুষের দিনে 24 ঘন্টাতে 24 বার হার্টের করা হয়েছে। এইটা একটা কি তুমি তুমি এটা হচ্ছে তুমি একদম মানে মেশিনটাকে তুমি যে ডাটাটা পাইতেছো সেই অনুযায়ী দিতেছো, আর আরেকটা হচ্ছে তুমি অবজার্ভ করে দিতেছো, যেমন ওইটা অনুযায়ী আর কি দুইটা টাইপ আর কি ফর্মুলেট করতেছো। ওগুলো আর পরে আরো আসবে ব্যাখ্যা দিয়ে আর কি। তো আর তারপর হচ্ছে চুজ মেথোডোলজি। তো
তো একটা পেপারই পড়ার ক্ষেত্রে তোমার ফার্স্টে মানুষ দেখে হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা দেখে, অ্যাবস্ট্রাক্টটার মাধ্যমে হচ্ছে তুমি তোমার পুরা পেপারটা তুমি একটা ইনফরমেশন পাবা। দেন হচ্ছে তোমার মেথোডোলজিটা দেখে। লিটারেচার রিভিউ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বাট লিটারেচার রিভিউ লাগে হোল পেপারটা করতে, বাট যারা পড়তেছে ওর হচ্ছে তোমাদের মেথোডোলজিটা বেশি লাগে। তো মেথোডোলজিটার মাধ্যমে তুমি আর কি বুঝতে পারতেছো যে তুমি কিভাবে কিভাবে কাজটা করতেছো। তো দেন হচ্ছে কালেক্ট ডাটা এন্ড এনালাইজ ডাটা। যেমন আমি মনে হয় এক বছর আগে আমি একটা কাজ করতেছিলাম যার জন্য আমার ডেটা লাগবে, বাট দুর্ভাগ্যক্রমে ওই ডেটাটার হচ্ছে তোমার মানে আজ পর্যন্ত ওইটার উপরে কোনো কাজ করা হয় নাই, এন্ড এর জন্য ওইটা হচ্ছে তোমার কেউ ইনফরমেশন ওরকম দেয়ও নাই। ওই যে তুমি পড়লেই দেখবা যে স্ট্যাটিস্টিকে থাকে না যে শতকরা এত পার্সেন্ট এরকম, এত পার্সেন্ট ওরকম। তারপরে আমরা পড়ছিলাম না যে ছেলেদের হার্ট ডিজিজ বেশি হয়, ওরা আগে মারা যায় মেয়েদের তুলনায়। আম, এগুলা কি আমরা অনেকগুলা ডেটা কালেক্ট করে করে এনালাইসিস করে তারপরেই করছি। তো এখন তুমি ডাটা কিভাবে কালেক্ট করবা সেটা তোমার উপর ডিপেন্ড করে আর কি। আর এখন তো অনেক সুবিধা হয়েছে, এখন ওই যে গুগল ফর্ম ক্রিয়েট করে তুমি মানুষকে লিঙ্ক দিতে পারবা, তোমার ওই মানুষের ঘরে গিয়ে গিয়ে করা লাগবে না। কিন্তু ধরো তুমি যদি কোনো ডিভাইস বানাচ্ছ যেটা হচ্ছে তোমার, তখন মানুষের দ্বারে দ্বারে যাই তোমার ই করা লাগবে। ওই যে কনসেন্টের কথা বললাম না, ধরো তুমি একটা ডিভাইস বানাচ্ছ, যেমন আমি এখন একটা ডিভাইস বানাচ্ছি একটা স্মার্ট ওয়াচের মতন, ওইটা আমার হচ্ছে মানুষকে পড়ায় আমার দেখতে হবে। তো ওইটা হচ্ছে আমার তখন তো আমার সবার কাছে যে আমার ডেটা কালেক্ট করা লাগবে। পরে এনালাইজের কাজ সেটা কিভাবে করবো সেটা বুঝে যাবে। এখন ওই যে আমরা কনসেন্টের কাজ দেখলাম, এই যে কালেক্ট ডেটা অ্যানালাইসিস ডেটার মধ্যে আমাদের হচ্ছে কনসেন্টের আসে। তো ড্র কনক্লুশন আমাদের, আমরা যখন ছোটবেলায় রচনা লিখতাম, রচনা কিন্তু একটা উপসংহার দিতাম, উপসংহারের মধ্যে আমরা সবকিছু একটা শেষ জিনিসটাই করতাম। তো তোমার ফুল পেপারটাতে কি কি কনক্লুশন আছে তুমি ওইটার হচ্ছে তোমার এই জায়গাটাতে লিখবা, দেন হচ্ছে তোমার লিখে সাবমিট করবা। এখন এই যে এই ৭টা দেখতেছো, হয়তোবা বললাম না যে এর বেশি থাকতে পারে কম থাকবে না, এর বেশি থাকার রিজন হচ্ছে ধরো মেথোডোলজির মধ্যে তুমি আরো কিছু কিছু পয়েন্ট দিলা যাতে পড়তে সুবিধা হইতেছে, লিটারেচার রিভিউর মধ্যে তুমি এরকম কিছু কিছু পয়েন্ট দিলা যাতে তোমার পড়তে সুবিধা হচ্ছে, তো পয়েন্ট বাড়তেছে। এখন এখানে দেখো, আর লিটারেচার রিভিউটা আমি হাইলাইট কেন করছি, লিটারেচার রিভিউ ইজ নট অপশনাল, ইটস হাউ ইউ অ্যাভয়েড রিইনভেন্টিং দ্য হুইল, শোয়িং ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস অলরেডি নোন বিফোর অ্যাডিং সামথিং নিউ। লিটারেচার রিভিউ অনেক ইম্পর্টেন্ট। তোমার ওই যে আগের পেপারগুলো তোমার ভালো মতো পড়া লাগবে। তো লিটারেচার রিভিউ দিয়ে একটা মানুষ বুঝতে পারবে যে তুমি কিভাবে মানে আগের পেপারগুলো তুমি ঠিক কতটুকু বুঝতে পারছো। এখন আসি আমাদের রিসার্চের হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট টুল কিট আছে। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ নিলাম, ওই ইন্টারভিউতে জিজ্ঞেস করলাম যে লিখতেছো কি, মানে রিসার্চ যে করো তুমি, লিটারেচার রিভিউ যে লেখো এটা তুমি করতেছো কিসে। তো ও মানে কিসের কথা জানি বললো, ল্যাটেকের কথা বলছে যে ল্যাটেক করি ভাই। কিন্তু এই ল্যাটেকের মধ্যে তুমি হ্যাঁ পাবা যে তুমি আইটিপলি পাবা, এটার পাবা, বাট ওইটার মধ্যে তুমি জাস্ট বসায় দিতেছো, তুমি মানে নিজে কিন্তু কিছু বুঝতেছো না। তো ওইটা দ্বারা কিন্তু তোমার হবে না। এই যে এখানে গুগল স্কলার একটু আগেই তোমরা দেখলা, আর গুগল স্কলারটার মধ্যে তোমাদের এই তুমি অনেক রকমের পেপার পাবা। এটা ওই যে দেখো তোমার লেখা আছে যে ব্রড সার্চ অ্যাক্রস ডিসিপ্লিনস উইথ সাইটেশন ট্র্যাকিং। তুমি গুগল স্কলারসেই অনলি 100% রিয়েল সাইটেশন পাবা। তুমি এখন চ্যাট জিপিটি রে তুমি দাও, কি জানি সার্চ দাও যে চ্যাট জিপিটি আমার হচ্ছে হার্ট ডিজিজের উপরে কতগুলা দাও রিসার্চ পেপার দাও, ও তোমার দিবে। কিন্তু তুমি দেখবা যে বললাম না যে তুমি ঢুকবা হার্ট ডিজিজের হয়ে যাবে কিডনিতে, কিন্তু তুমি যে ইসের মধ্যে গুগল স্কলারসে যে তুমি লিঙ্কটা পাবা ওটা তোমার 100% হবে। এজন্যই যে উইথ সাইটেশনটা কি, এর জন্য হচ্ছে গুগল স্কলারসটা তোমার লাগে। আর এই বাকি তিনটা যে হচ্ছে তোমার আইট্রিপলি এক্সপ্লোরার, আইট্রিপলিটা সবচেয়ে বেশি ইউজ হয়। এটা হচ্ছে তোমার একটা গো টু ডেটাবেস ফর সিএস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেপার্স। সো এর জন্যই বললাম আর কি যে আইট্রিপলিটা সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ রিসার্চ মেইনলি ইঞ্জিনিয়াররাই বেশি করে, ডাক্তাররা করে ইঞ্জিনিয়ারদের সাথে কোলাবোরেট করে করে। দেন স্প্রিঞ্জার লিঙ্ক, এটাও হচ্ছে আরেকটা এরকম তোমার মানে এগুলোর মধ্যে ফরম্যাটিং গুলো দেওয়া থাকে। যেমন আইট্রিপলিতে তুমি রিসার্চ, আইট্রিপলিতে তোমার টাইমস নিউ রোমান ইউজ করা লাগে, মানে টাইমস নিউ রোমান হচ্ছে ওয়ার্ডের ফরম্যাট আর কি।
ফন্ট সরি, কেউ কি কিছু বলতেছো? বলছিলাম যে ফন্ট আর কি। হ্যাঁ ফন্ট আর কি। তো ওইটা তারপরে হচ্ছে তোমার ফন্ট যে সাইজটা, ওই সাইজটা তোমার হচ্ছে 11 থাকা লাগে। তো স্প্রিংজার লিংকের জন্য একটা, তারপর সায়েন্স ডিরেক্টের জন্য এরকম। তো এগুলো হচ্ছে তোমার রিসার্চ টুল কিট। তো তুমি আইট্রিপলি তোমার একটা পেপার লিখে তুমি আইট্রিপলিতে কেমনে তুমি বসাবা করবা, ওগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন আসি, এইটা হচ্ছে সবচেয়ে মানে যারা নিউ তাদের জানা এটা একটা মাস্ট, বাট এটা নিয়ে না এত একটা কথা হয় না, এটা একটা অনেক উম, উম, সমস্যার ব্যাপার। মানে স্পটিং প্রেডেটরি জার্নালস, মানে তোমাকে আমি নিজেও এর মধ্যে পড়ছি, আমার ম্যাডামও জানতো না যে এটা ভুয়া। মানে এই যে বললাম না যে অনেক কনফারেন্স আছে, তো ওনারা হচ্ছে তোমার কনফারেন্সের মধ্যে বলে দেয় যে এরকম লিংক দিয়ে দেয়, তোমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, কতটুকু লাগে কত। এখন তো এআই আছে, এআই দিয়েও তো অত প্যারাও হয় না, মানুষ একটা ওয়েবসাইট ধরো, ধরো একটা যে একদম সিএসসি স্টুডেন্ট, সেই তার এখন রিসার্চ করা লাগবে, তার রিসার্চ করার জন্য তার অনেকগুলো আইডিয়া লাগবে, কিন্তু তার ইচ্ছা করতেছে না যে ব্রেন খাটাই তা, সে তখন এইসব কাজ করে, কারণ এরকম উল্টাপাল্টা ওয়েবসাইট খুইলা তারপরে হচ্ছে তোমার আহ করে যে এরকম আমরা কনফারেন্স করব, একটা বড় সেই বড় একটা হোটেলের নাম দিয়ে দেয় যে আমরা সেরাটনে জায়গা করবো, নইলে ওই যে কি জানি একটা আছে না আরেকটা, রেডিসন ব্লু। হ্যাঁ রেডিসন ব্লুটাই, আমি রেডিসন ব্লুটাতেই ধরা রাখাইছিলাম। আম, তো ইসে এরকম ওরা এরকম বইলা দেয় যে এরকম অনেক বড় রিসার্চেরই হবে, প্রাইজ হবে এরকম, এই করেন একদম, তুমি একটু সন্দেহ করবা না, তোমার একদম মাইক্রোসফটের যে সিএমপি যে রেজিস্টার সব সেম বানাবে। তো ওরকম তুমি যা করবা, করার পরে হচ্ছে তোমার তুমি টাকা দিবা, নাম্বার ওয়ান টাকা তো তোমার যাবেই, নাম্বার টু তোমার আইডিয়াও যাবে, টাকা যাওয়ার থেকে তোমার আইডিয়া যাওয়ার কষ্ট বেশি। তো ওইটার মধ্যে তাও আমার ভাগ্য ভালো যে আমি ওইটা এত বেশি জানাজানি হয়েছিল, ইভেন মানে বললাম না যেটা মানুষ কথা বলে না, আমাদের একজন স্যার আছে, ওই স্যারের সেম ইসে 3টা বের হয়েছিল, ওই স্যারের 3টা, তারপরে আরো অনেক এরকম ছিল, তারপরে আমার একটা ছিল। তো ওরকম ইসে তো অনেক বের হয়েছে না, তো এইটা একজন একজন বুঝে গেছিল, সে হচ্ছে ফেসবুকে লেখালেখি করছিল, এরপরে ওই পেপারের যে এই কনফারেন্সের ওখান থেকে আমাদের মেসেজ দিচ্ছে যে এরকম রেজিস্ট্রেশন করা লাগবে না আপনাদের, আমাদের এরকম একটা সমস্যা হয়েছে এই। তো তোমাদের এইটা জানা লাগবে, মানে এটা আমি শিখাবো আর কি, এটা শিখায় না, আমি নিজে যে বললাম না নিজেই ভুক্তভোগী হয়েছি, আমি অনেক ভয় পাইছিলাম যে আল্লাহ আমার, মানে টাকা তো আমার যায় নাই, আর মেইনলি টাকা এরকম পার্সোনাল কাজে মোস্টলি কেসে এটা ডিপেন্ড করে তোমার সুপারভাইজারের উপরে, বাট মোস্টলি আমার সুপারভাইজার আমাকে বলছিল যে আপনি খালি কাজ করেন, কাজে টাকার চিন্তা আপনার করা লাগবে না। তো টাকার প্রেশার আমার ছিল না, বাট ম্যাডাম মানে আমার কথা হচ্ছে যে আমি অনেক বছর ধরে এই জিনিসটা করতে চাচ্ছি, মানে আমার আইডিয়াটা চুরি হয়ে গেল, এই একটা ভয় ছিল আমার কি, যাক আল্লাহর মতে হয় নাই। তো আর ওগুলোতে হচ্ছে যে দেখো রেড ফ্ল্যাগস গুলো আছে যে নো ক্লিয়ার পিয়ার রিভিউ প্রসেস, পে টু পাবলিশ উইথ নো স্ক্যান্টিটি। এটার ওই যে বললাম ওই যে পে টু পাবলিশ, তোমার তুমি তোমার জার্নাল বের করতে গেলেও তোমার জার্নালে অনেক টাকা লাগে, জার্নালে 60-70 হাজার টাকার মতো লাগে। এখন এই যে এই কথাটা বললাম, এই কথাটার জন্য আবার অনেকে ভাইবো না যে আল্লাহ আমার তো টাকা নাই, এখন কি হবে, অস্টে আল্লাহ রহমতে সেই ব্যবস্থা করছে, তোমার যদি ভালো হয় তুমি ফান্ড পাবা আর কি, তোমার যদি পেপার গ্রহণযোগ্য হয়। তো তারপরে আর ওরকম তোমার যদি কপাল ভালো হয় তাহলে আমার মতন ভালো একজন সুপারভাইজার পাবা, যে তোমার বলবে যে টাকা পয়সা চিন্তা করার দরকার নাই, তো ট্রাই করবা, মাথায় যাই আসুক তোমার যে টিচারটা ভালো লাগে ওই টিচারের মেসেজ দিবা, ওই টিচার পাত্তা না দিলে আরেক টিচারের মেসেজ দিবা, সে যদি তোমার মেসেজের পাত্তা না দেয় সামনে যায় বলবা যে ম্যাডাম বা স্যার আমি তো আপনাকে এরকম একটা মেসেজ দিছিলাম, আপনি মনে হয় বিজি, কথাটা মানে আপনি মনে হয় করতে পারেন নাই, আমি এরকম কিছু বলতে চাই আর কি। এই ভয় পাই আবার কাজ বন্ধ করে দিও না। আমার ওইটা আমার আইডিয়া কিন্তু আল্লাহর মধ্যে চুরি হয় নাই, তোমার মাথায় আইডিয়া, তোমার এখানে অনেক ধর্মের মানুষ হয়তো বা অন্য ধর্মের মানুষই আছে, তো তোমার আইডিয়া তোমার সৃষ্টিকর্তা তোমার মাথায় দিছে, তো তোমার কাজ হচ্ছে যে কাজটা করা, কাজটা কিভাবে হবে এই কাজ তোমার সৃষ্টিকর্তাই তোমার তোমার দিয়ে দিবে আর কি। তো তারপরে আসলে ফেক অর মিসিং এডিটোরিয়াল বোর্ড, এই যে ফেক এডিটোরিয়াল বোর্ড বললাম না, ওই ওয়েবসাইটটা এখন নাই, অবশ্যই ওরা এতদিন রাখবে না ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটের মধ্যে তোমার মানে তুমি বুঝতেই পারবে না এখনো, আমি যে এখনো যে রিয়েল মাইক্রোসফটের আমি যে ওয়েবসাইটে যাই, ওই রিয়েল ওয়েবসাইট দেখলেও এখন আমি ভয় পাই যে আবার ওইটা কিনা, মানে
তো ওরা একদম আইডেন্টিক্যাল বানায়। তারপরে যে স্প্যাম ইনভিটেশন ইমেলস দেন গেল। এখন এইগুলা তো আজকে আমরা কি কি হচ্ছে তোমার কভার করছি সেগুলা। এখন বলো তোমাদের কেউ কারো কোনো কোশ্চেন আছে কিনা বা রিসার্চ পেপারের সম্পর্কে, বা কেউ তোমরা যদি কেউ তোমাদের আইডিয়া নিয়ে কথা বলতে চাও বা বলতে পারো যে ভাবতে পারো যে সবার সামনে বলবো না, আহ, এটা ট্রু, সবার সামনে আমি বলবো না একদম সবাই বইলে বেড়াও, অবশ্যই বলবা না। পারলে নিজের যে অনেক ভালো ফ্রেন্ড সে যদি তোমার সাথে কাজ না করে তারাও বলবা না। যদি সে কাজ করে তখন তাকে বলবা, কারণ তোমার আইডিয়া যে কেউ চুরি করতেই পারে। বাট আমার কাছে শেয়ার করতে পারো, আমি বলবো না যে তোমার আইডিয়া আমি চুরি করব, তোমার সাথে তোমার আমি কিভাবে গাইড করবো সেটা আর কি। তো সেটা সামনাসামনি তুমি ই করবা না, তোমাদেরকে আমি কমিউনিটির লিঙ্ক দিয়ে দেবো ওইখানে। এখন কারো অন্য কোনো কোশ্চেন বা কোনো ই থাকলে সেটা আমার বলতে পারো। আসসালামু আলাইকুম আপু, আমার একটা ছোট কোশ্চেন ছিল। আচ্ছা, আমাদের তো হচ্ছে যে যখন রিসার্চ পেপারের যখন আমরা রিসার্চটা করি বেসিক্যালি আমাদের তো অনেকগুলা প্রিভিয়াস রিসার্চ পেপার ঘাটাঘাটি করা লাগে। হুম হুম বেশ অনেকগুলাই ঘাটাঘাটি করা লাগে। এখন এটা কি কোনো রুল অফ থাম বা এরকম কিছু আছে যে আমি কিভাবে অনেক কম সময়ের মধ্যে কোনো একটা রিসার্চ পেপার স্কিম করে ফেলতে পারবো, সবচেয়ে বেশি ইনসাইটস নিয়ে নিতে পারবো কম সময়ের মধ্যে? কোনো রুল অফ থাম বা কোনো শর্টকাট ওয়ে কি আছে, নাকি হ্যাঁ, এটা থরলি আছে, পুরোটা করা লাগে? এটা আছে। তোমার করবা তুমি হচ্ছে এটার মানে শর্টকাট বলতে কমপ্লিটলি শর্টকাট তো না, বাট ওই যে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার থেকে অন্য একটা ওয়ে আছে, ওইটা আমি তোমাদেরকে যখন লিটারেচার রিভিউ ক্লাস করাবো, লিটারেচার রিভিউ মনে হয় সেকেন্ড বা থার্ড ক্লাসে আছে, ওই ক্লাসের মধ্যে এটা আমি কভার করে দিব। আমি ইন টোটাল রিসার্চের হচ্ছে 4টা ক্লাস, আমার এখান থেকে তোমাদের গেইনের কিছু নাই এখানে। তো আমি জাস্ট এই জিনিসটা একটা কারণেই খুলছি, এই এই ক্লাবে আমি ঢুকছি বা ই করো যাই করি আমি ঢুকছি যে কারণ বাংলাদেশে কিছু একটা হোক, মানে আমার জুনিয়ররা বা আমার সাথে যারা আছে ওরা একটু জানুক যে কাজটা করুক। তো আমি এই 4টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ হোল জিনিস কভার করবো। তোমার ওই লিটারেচার রিভিউ হয়তো বা ক্লাস সেকেন্ড ক্লাসে, হয়তো বা না সেকেন্ড ক্লাসেই থাকবে, ওই ক্লাসে আমি তোমাদের শিখাই দেবো, ক্লাস করবে ঠিক মতো। আর কেউ কোনো কোশ্চেন? আচ্ছা আপু, এই যে ফেক ওয়েবসাইট যে বলে, এটা তো বোঝার অনেক উপায় আছে। একটা মানে এক্সটেনশন আছে না, সিমিলার ওয়েব, ওটা দিয়ে তো হ্যাঁ, বোঝা যায় যে ওই ওয়েবসাইটে ট্রাফিক কেমন আসে, বা যদি কম ট্রাফিক আসে এটা বোঝা যায় যে এখানে একটা ঝামেলা থাকতে পারে। এখন এই যে তুমি বললে না যে কম ট্রাফিক আসে, এখন আমি ফার্স্ট কাজটা শুরু করছি সেকেন্ড ইয়ারে। আমি একটা প্রফেসর আছে, উনি ঢাকা ভার্সিটির প্রফেসর, বাট উনি হচ্ছে তোমার লন্ডন আর জাপান এই দুইটাতেই। জাপানে হচ্ছে তোমার উনি অ্যাক্টিং প্রফেসর আর লন্ডনে হচ্ছে পার্মানেন্ট। তো উনি সেকেন্ড ইয়ারে আমি ওনার সাথে কথা বলতেছিলাম, যে ওনাকে আমি যখন বলছিলাম যে রিসার্চ পেপারের কথা, উনি বলতেছিল কি ইন্নানিল্লাহ সেকেন্ড ইয়ারে রিসার্চ পেপারের উপর কাজ করতেছো, এরকম আর কি। তো উনি ওই ওই আরো 1 বছর আগের 1.5 বছর আগের কাহিনী। তো ওই বয়সে আমি জানতামই না যে এটা ফেক আছে নাই। এখন আমাদের এখন তুমি বলতে পারো যে আপু টিচাররাও তো অ্যাপ্লাই করছে, টিচাররা কেন জানে না? ওই যে বললাম আমাদের দেশে রিসার্চ পেপার নিয়ে কাজ করা হয় না, টিচাররা ওরকম অনেক পরের এর ভুক্তভোগী হয়েছে, এর জন্য এখন তারা জানে। হ্যালো, আর কারো কোনো কোশ্চেন আছে? আপু, এখন আমি হচ্ছে কোনো একটা টপিক ভেবেছি, ওই টপিকটা আমি এখন কিভাবে হচ্ছে মানে প্রসেস করে হচ্ছে এটা মানে প্রবলেম কিভাবে হচ্ছে ওইখান থেকে মানে বের করতে পারি, মানে তোমার একটু। কোশ্চেনটা না ক্লিয়ার হয় নাই, জি আপু। তোমার কোশ্চেনটা ক্লিয়ার হয় নাই, তুমি একটু গুছায় বলো আরেকটু। আহ ধরেন আমি হচ্ছে একটা বিষয় নিয়ে চিন্তা করেছি, যে একটা টপিক নিয়ে হচ্ছে চিন্তা করলাম যে এটা নিয়ে হচ্ছে কাজ করা যেতে পারে, কিন্তু এইটার মূল যে প্রবলেম গুলো থাকতে পারে, ধর এটা বাংলাদেশ রিলেটেড হলো না, এটা ধরেন ওয়ারফেয়ার নিয়ে হলো বা এরকম টাইপের। তো এক্ষেত্রে আমি এটা রিসোর্স কিভাবে খুঁজে বের করতে হবে, কারণ আমি যদি অনলাইনে তখন ঘাটা শুরু করি তখন পারে ওই রকম বা রিসোর্স হচ্ছে নাও পেতে পারি, জন্য আর কি চিন্তা করবো। আচ্ছা, তোমার এটা হচ্ছে যে আমার সেম পেপার নাও থাকতে পারে, তখন আমি কাজটা কিভাবে করব, এটাই। জি। এখন এই যে আমি বললাম না আমি সেকেন্ড ইয়ারে যেটা নিয়ে কাজ করছি, আমারটা হচ্ছে আমি আচ্ছা তুমি তোমার মাইকটা কথা না বললে এখন একটু বন্ধ করতে পারো, ইকো হচ্ছে অনেক।
আচ্ছা, আমি আমি কিছুদিন আগে এই যে আমাদের অস্ট্রের যে ফান্ড, ওইখান থেকে আর কি ফান্ড পাইছি আমার কাজের জন্য। তো যেহেতু এখন নামটা আছে মানে ওয়েবসাইটে, তো বলা যায় আর কি। তো আমার কাজটা হচ্ছে তোমার এই যে সেক্সুয়াল অ্যাবিউজ যে হয় বাসায়, একটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয়, অ্যান্ড নিজেদের আত্মীয়দের দ্বারাই হয় আর কি। তো এই যে তোমার অ্যাবিউজ হচ্ছে, এই জিনিসটাকে অনেক সেন্সিটিভ একটা ম্যাটার, এটা নিয়ে না আমি আজ পর্যন্ত কোনো কাজ পাই নাই। অনেক খুঁজছি তোমার মানে, বললে না যে তুমি আপু বাংলাদেশে না পাইলাম, বাংলাদেশের কাজ না বিদেশের কাজ। এখন তোমার বিদেশের কাজে এটা তো সব দেশেরই সমস্যা, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, বিদেশের সমস্যাও না। কারণ আমি এটা অনেক খুঁজছি কিন্তু কোথাও কোনো কাজ পাই না। এখন এর জন্য আমার ওই যে বললাম না, ব্রেন নিজের আইডিয়া বের করছি, নিজের আইডিয়া বের করে আমি আমার টিচারে যে বলছি, তো ওরকম আর কি শেয়ার করার পরে আমাকে ম্যাডাম বলছে যে আপনি ভাবতে থাকেন কিভাবে 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 আপনি কাজটা করবেন। তো ওরকম তুমি ভাবতে ভাবতে তোমার অনেক টাইম লাগবে, তোমার জিনিসটা নিজের বানানো লাগবে, তোমার অনেক প্যারা খাওয়া লাগবে তুমি যদি নিজে থেকে কাজটা করতে যাও। তোমাদেরটা আমি একদম ফার্স্টেই বললাম যে রিসার্চ পেপার কয়েক ধরনের আছে। তো ওই ধরন থেকে তুমি আর কি ওইখানে দেখলা না যে কিছু আছে যে একদম প্রবলেম একটা তুমি বের করলা, সেই প্রবলেম থেকে সলভ করলা আর কি। তো ওইটাই আর কি, যে তুমি তোমার প্রবলেম, তোমার যে রিসোর্সেস থেকে তোমাকে ডেটা নিতে হবে ওর মধ্যে কোনো কথা নাই। ওই যে আমি আচ্ছা আমি যে বললাম যে তোমার ডেটার ইসের কথা, আচ্ছা আজানটা শেষ হোক তারপর আমি কন্টিনিউ করি, সমস্যা হবে? অনেক আমার বাসার কাছে মসজিদ একদম। আপু আচ্ছা ঠিক আছে, আমি একটু তাইলে আমি বাসায় আছি, আগে বাসা মামি ফোন দাও। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা ওরা একটু আচ্ছা আমি জিজ্ঞাসা করি, তোমরা সবাই কি ফেসবুক আমাদের কমিউনিটিতে অ্যাড আছো অথবা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে? ভাইয়া রিকোয়েস্ট পাঠাইছে কিন্তু এখন অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা Join request। আর সবাই তোমরা এটা কি তোমাদেরকে মেইল করে দেওয়া হয়েছে না কিভাবে পাইছো এটা? মেইলে পাইছে, ইমেল করে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই একটু রিকোয়েস্ট পাঠিয়ে রেখো, আমরা রাতের মধ্যে অ্যাপ্রুভ করে দেব। নেক্সট যত আপডেট সব ওখানে দেওয়া হবে, তো তোমাদের টাস্কও দেওয়া হবে, সবকিছু ওখানে থাকবে। আচ্ছা তোমার কোশ্চেনে আমি ব্যাক করি। তো রিসার্চ পেপার পড়ার টাইমে তুমি বললাম না আমি রিসার্চ পেপার কেন লাগতেছে, তোমার অনেক ইনফরমেশন পাচ্ছে অনেকে এরকম। তো রিসার্চ পেপার পড়ার টাইমে তুমি দেখবা যে ঢুকেই যে এত পার্সেন্টেজ হচ্ছে এরকম। তো ওই ইনফরমেশন গুলাও আমার কাছে ছিল না, কারণ ওই যে বললাম না এটা একটা সেন্সিটিভ টপিক, এটা নিয়ে মানুষ কথাই বলতে, এই যে আমি যে তোমাদেরকে বলতেছি সেক্সুয়াল অ্যাবিউজ, এই কথাটাই অনেকে বলতে আটকায় যায় আর কি। তো এর জন্য আর কি মানে তোমার এটা নিয়ে কোনো কাজও হইতেছিল না। এখন আমার কাজ হইতেছিল না, এখন তোমাকে যদি আমি যাই বলি যে মাইন্ড করো না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি যে তুমি কি সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে ছোটবেলায়, একদম সামনাসামনি চেয়ে তোমাকে বলতেছি, তুমি তুমি তো কথা বলা আরো দূর, তুমি যেটা গালি দিয়ে বলবে মেয়ে মেয়ে কি পাগল নাকি বলে চলে যাবা। তো ওরকম আর কি। তো আমাকে হচ্ছে এজন্য আমাদের কিন্তু কোনো ডেটাও নাই। আর বাংলাদেশে মানুষ করে কি, এরকম কিছু হইলেও তারা লুকায় রাখে, মেয়েদের ক্ষেত্রে তো আরো বেশি, ভাবে যে তাহলে আমার মেয়ের আর বিয়ে হবে না, এই জিনিসটা রিজন। আর ছেলেরাও হচ্ছে
কেমন ছেলেদের কাছেও সেক্সুয়াল অ্যাবিউজ জিনিসটা কোনো মানুষের কাছেই প্লিজেন্ট না, সে যেই হোক। আর এটার দ্বারা মানে তোমার যে হ্যাম্পার হয় এটা সবাই হয়। বাংলাদেশ এমন একটা, বাংলাদেশ না সব দেশেই হয় এই ফালতু জিনিসটা। তো এর জন্য আর কি আমাদের কাছে কোনো ওই যে আমরা যে ওই যে জরিপ বলে না যে জরিপ করছি, তো ওরকম আমাদের এনালাইসিস করার মতো তখন আমি একা ছিলাম টিমে। তো এনালাইসিস করার মতো আমার কোনো ডেটাও ছিল না। তো আমি হচ্ছে আমি আমার আমার ক্লাসের কেউ এখানে থাকলে ওরা জানবে, আমি হচ্ছে গ্রুপে লিংক দিছিলাম। আমি হচ্ছে ওই যে গুগলে তোমার ই করে না, কি জানি ওইটাতে বলে, গুগল গুগল, ফর্ম। হ্যাঁ ওইটাতে আমি হচ্ছে তোমার এরকম মানে পয়েন্ট করে দিছিলাম। মানে আমি সিস্টেমটা এমন করছিলাম যাতে তোমার হচ্ছে মানে কারো আইডেন্টিটি বের না হয়, মানে তুমি তোমার মেল দিয়ে ঢুকতেছো ওইটাও আমি জানতে পারবো না, এরকম ছিল। তো ওরকম আমি ওরকম করে আস্তে আস্তে ডেটা বের করছি। এমন না যে আমি খুব ডেটা পেয়ে গেছি, মানুষ সাহায্য করতে চায় না। মানে আমি একটা দিতেছি, তো এটা কাজের একটা জিনিস, তো অনেকেই রেসপন্স করে না, মাত্র 100টার মতো রেসপন্স পাইছি। বাট ওই যে 100টা পাইছি, 100টাও তো কিছু একটা পাইছি, মানে ওই যে বলে না নাইমা মারছে কানাও ভালো, ওরকম অবস্থা। তো ওইটা আমি একদম শুরু থেকে করছি। তো ওরকম তোমাকে তোমার ভাবতে হবে, আমি ভেবে বের করছি যে ওকে আমার এরকম জিনিসটা আছে, আমার এখন এই প্রবলেমটা সলভ করা লাগবে, সলভের জন্য আমার এই জিনিস লাগবে। তো ওরকম তুমি ভাববা, তুমি ওই যে বললাম না তোমার সৃষ্টিকর্তা তোমার মাথায় বুদ্ধি দিলে তুমি কিভাবে কাজ করবা দেখবে ওগুলো তুমি পেয়ে যাবা। তো একটা টাইমে আমি যখন কাজটা শুরু করছিলাম আমি জানতাম না আমি কিভাবে কাজ করবো। তো ম্যাডামরা আইডিয়াটা বলছিলাম, তো ম্যাডাম বলছিল মানে আইডিয়া বলতে এমন না যে আমি সলিউশন নিয়ে ম্যাডামের কাছে গেছিলাম। আমি বলছিলাম যে ম্যাডাম আমি মানে এরকম এই প্রবলেমটা বাংলাদেশের মানুষ এত বেশি ভুগে, বাংলাদেশ সব দেশের মানুষই, and অনেক ব্যাপারটা অনেক স্যাড, মানুষ অনেক আজীবন ট্রমাটাইজ থাকে এটার কারণে, and ওরা এটা নিয়ে কথাও বলতে পারে না কখনো। তো বাংলাদেশে জাস্টিসের কোনো কথাই আসে না, প্রশ্নই নাই এই দেশে। এন্ড এইটা যে মানুষ বন্ধ করবে, ওই যারা ওই শয়তান শয়তানই থাকে আজীবন। তো মানে এই জিনিসটা কিভাবে সলভ করবো, তো ম্যাডাম আমারে বললো যে ভাবতে থাকে। তো ওরকম তুমি তোমার মাথায় প্রবলেমটা আসলে তুমি ভাবতে থাকবা, তুমি এআই এর সাথে কথা বলবা যে এরকম জিনিসটা আসতেছে আমার মাথায়, এরকম এটার এই রিলেটেড, ওটা ধরো তুমি সোজাসুজি না বইলে তুমি একটু তেরা বেকা করে বললা যে এই রিলেটেড আমি কি কি এই করতে পারি, ওরকম আর কি। তোমার কোশ্চেন অ্যান্সার পাইছো তুমি? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলো। জি আপু, আমার একটা কোশ্চেন ছিল রিসার্চ নোভেলটি নিয়ে। যে আমি একটা জিনিস নিয়ে আজকে কাজ শুরু করলাম বা আমি একটা জিনিস চিন্তা করলাম, তো একটা রিসার্চ পেপার লিখতে বা রিসার্চ করে সেটা পাবলিশ করতে তো ইউজুয়ালি 12 মান্থস টু 18 মান্থস এরকম সময় লেগে যায়। তো আমি কাজ করা একটা জিনিস নিয়ে কাজ করা শুরু করলাম, এর মধ্যে যে আরেকজন, এটা কেউ অলরেডি হতে পারে যে তারা হয়তো একদম লাস্ট স্টেজে একদম পিয়ার রিভিউ প্রসেসে আছে। তো আমি কাজ শুরু করা 3 মাসের পর দেখলাম যে ওই জিনিসটা পাবলিশ হয়ে গিয়েছে। তো এই জিনিসটা বোঝার ওয়ে কি যে আমি অ্যাকচুয়ালি আমার রিসার্চ টপিকটা যে নোবেল? এইটা বুঝার কোনো ওয়ে নাই, এটা তোমার ব্যাড লাক। তোমার তুমি কাজ দেরিতে শুরু করছো। আমার সেম কিছুদিন আগে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, ফার্মাসিতে পড়ে, ও একটা রিসার্চ পেপার কাজ করতেছিল, সেম টপিকে কাজ, ও আমাকে এসে বলতেছিল যে আমার টপিকে কাজ বের হয়ে গেছে। এখন এটা তো তোমার, এটা বললাম না যে জাস্ট ব্যাড লাক বা তুমি পরে কাজ শুরু করছো এরকম। হ্যাঁ, একটা কাজ করতে পারো, ওই পেপারটাকে তুমি কিভাবে আরো ডেভেলপ করবা সেটা চিন্তা করতে পারো, সেটার উপরে কাজ করতে পারো। বাট হয়ে গেলে আর কিছু করার নাই। বাট এরকম আগে থেকে তুমি কিছু বলে রাখতে পারবা কিনা সেটা অ্যাকচুয়ালি আমার জানা নাই, এটা আমার আরো দেখতে হবে। কিন্তু বাট যা জানি আমি তা অনুযায়ী হয়ে গেলে এটা তোমার ব্যাড লাক, কিছু করার নাই। যেমন ওই যে আমি বললাম না যে আমার কথা ছিল যে আচ্ছা আমার আইডিয়াটা কি তাইলে চুরি হয়ে গেল, ওই টাইমে আমার কাছে কোনো টাকাও ছিল না যে আমি কি করব। আর আমার কাজটা করার জন্য আমার মানে লাখ পার হয়ে যাবে, কারণ তোমার কম্পোনেন্টস গুলা, তারপর ডিজাইন গুলা, এগুলো বাংলাদেশে কম্পোনেন্টস গুলাই নাই, আমাকে চায়না থেকে অর্ডার করে আনতে হবে। এখন ওই টাইমে এখন ধরো ম্যাডাম আমাকে দিতেছে, ম্যাডাম ধরো আমার হায়েস্ট 50,000 টাকা দিতে পারলো, বাকি টাকাগুলো কোথেকে আমি পাবো? তো আমি চিন্তা করতেছিলাম যে আল্লাহ, আমি যে মানুষ যে এরকম নিয়ে গেছে, এখন আমার আইডিয়া তো ওদের কাছে, এখন ওরা হয়তো বা এমন মানুষ যার কাছে এনাফ পরিমাণে তোমার টাকা আছে, সে তো কাজটা করে ফেলবে, তখন আমার কি হবে? তো ওই টাইমে আমি just আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ এখন আমার কাজ করো আর কি, যা ওই তো যদি হয়ে যায় তো ওইটা তোমার ব্যাড লাক, আর কিছু করার নাই। তাও আমি আরেকটু দেখবো আর কি, যেহেতু বললাম আমি আরেকটু জিজ্ঞাসা করে
কিছু প্রফেসর আছে ওনাদের সাথে কথা বলে জিজ্ঞেস করে দেখবো আর কি, যে এরকম আগে থেকে যে জাস্ট যে আমার মাথায় আইডিয়াটা আসলো, আমি আইডিয়াটা কিভাবে জাস্ট নিজের নামে করে রাখবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে রিসার্চ পেপারের তো দুই ধরনের ডেটা থাকে, একটা হচ্ছে পাবলিক ডেটা, আর একটা হচ্ছে যে অথর সে হয়তো বিভিন্ন সার্ভে করে বা বিভিন্ন উপায়ে কালেক্ট করছে। এখন আমি কোনো অথরের ডেটা নিয়ে যদি কাজ করি অন্য কোনো পেপারে, ওটা কি কপিরাইটের মধ্যে পড়ে বা না, প্লাজারিজমের মধ্যে পড়ে? তুমি তো এইটাই তো রিসার্চের একটা যে ইম্পর্টেন্ট একটা যে তোমার কনসেপ্ট বলো, রিসার্চের কনসেপ্টই তো এইটা। ওইটা আর কিভাবে তোমার হলো, তুমি তো তাকে সাইটেশনে ওই যে দিতেছো, তাকে তো ক্রেডিটটা দিতেছোই। সাইটেশনটা তো এর জন্যই আমরা ইউজ করি। তুমি দেখো পেপারটা আমার এখনো স্ক্রিন তো মনে হয় এখনো শেয়ার করাই না। দেখো তুমি এই যে রেফারেন্সে দেখতেছো নামগুলো লেখা, যে আশা রাজকুমার, এই যে জি আপু। সুবিধা সোনি, এগুলা কি ওনাদের নাম না? তো ওনাদেরকে আমি ক্রেডিট তো দিয়েই দিছি, তাইলে তো আর চোরামি হইলো না। মানে সাইটেশন দিলে ওই ডেটা আমি ইউজ করতে পারবো, হ্যাঁ, ওখানে হ্যাঁ, কোনো তুমি প্রবলেম তুমি নেই। এমন না যে সেম ডেটা ইউজ করতে পারবা, কিভাবে তারটা ডেভেলপ করবা। ওই যে আমি বললাম না যে আইফোন 7, আমি বললাম যে সেম জিনিস করে দিলাম আমি এখন, নেন এটা আমার আইফোন 17, তাহলে তো আর হইলো না। কিভাবে আমি বেটার করবো, 17 আর 7 এর মধ্যে কত তফাৎ আছে না? তো বেটার করতে হবে, কিন্তু তার আগের মানুষকে তোমার দিতে হবে যে না আমি এর কাজটা নিছি, ওইটা আর কি। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, আর কোন কোশ্চেন? আপু কোয়েশ্চেন এক্স্যাক্টলি আমি হচ্ছে যে কমিউনিটি লিঙ্কটা পাইনি, মেল চেক করলাম, ফোনে কোনো লিঙ্ক পাচ্ছি না। এটা যদি কাইন্ডলি একটু দেখতেন। আচ্ছা, দাঁড়াও দেখতেছি। আচ্ছা, এখানে জেনারেলে মিডিয়া ফাইলস লিংকস নামে একটা চ্যানেল আছে, ওখানে লিংকটা দিয়ে দেওয়া হয়েছে কমিউনিটির জন্য। ওখানে একটু চেক করে নিও কাইন্ডলি। আচ্ছা, তাহলে তো কমিউনিটির প্রবলেম সলভ। আর কারো কোনো কোশ্চেন আছে? বা এরকম ধরো আইডিয়া আছে, তুমি কথা বলতে চাও, এরকম আইডিয়া তোমার এখানে বলা লাগবে না, তুমি চাইলে পার্সোনালি আমাকে টেক্সট দিতে পারো। তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই আজকে? রেসপন্স করো কেউ। কারো মনে হয় আর আজকে কোশ্চেন নাই, তাহলে আমরা আজকে শেষ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত। আল্লাহ হাফেজ।